অরেঞ্জভিলের ছোট শহরের শান্ত সৌন্দর্য পেছনে ফেলে হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছে বাস। সময়ের সাথে সাথে আকাশের রং আরও পরিষ্কার হয়। ঘন্টা কয়েক পর বাস যখন কুইকবেক সিটির কাছাকাছি পৌঁছায়, তখন জানালার বাইরে দৃশ্য যেন হঠাৎ করে গল্পের পাতায় ঢুকে পড়ে। পুরনো ইউরোপীয় স্থাপত্য, পাথরের রাস্তা, ছাদের উপর ত্রিভুজাকৃতির টাওয়ার, আর দূরে সেন্ট লরেন্স নদীর বিশাল বিস্তার, সব মিলে শহরটা যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকা এক জীবন্ত ইতিহাস। সন্ধ্যা জানালায় কপাল ঠেকিয়ে তাকিয়ে আছে বাইরের দিকে, চোখে এক ধরনের মুগ্ধতা। এতদিন শুধু বইয়ে পড়েছে, ছবিতে দেখা কুইকবেক আজ বাস্তবে চোখের সামনে। চোখকে যেন বিশ্বাস হচ্ছে না তার। শহরের দেয়ালে দেয়ালে শিল্পের ছোঁয়া, ছোট ছোট ক্যাফে, বাতাসে এক ধরনের পুরনো দিনের গন্ধ। সামনে থেকে এমিলি হঠাৎ উত্তেজিত গলায় বলে ওঠে, গাইস, এইটাই কুইবেক সিটি, লুক অ্যাট দিস। লুসিকা জানালার দিকে ঝুঁকে পড়ে। ইটস সো প্রিটি, একদম ইউরোপের মতো লাগছে। কিছুক্ষণ পর বাস ধীরে ধীরে গতি কমায়। সামনে বড় করে লেখা, ওয়েলকাম টু কুইবেক সিটি। বাস থামতে একে একে সবাই নামতে শুরু করে। ঠান্ডা বাতাসে ঝাপটা এসে লাগে সন্ধ্যার মুখে। গায়ের শুভ্র রঙা সোয়েটারটা আরেকটু ভালো করে জড়িয়ে নেয় নিজের সাথে। তাদের থাকার জন্য নির্ধারিত হোটেল, সেটাও পুরনো স্টাইলে কিন্তু পরিপাটি। ইটের দেয়াল, লম্বা জানালা, আর দরজার সামনে ঝুলছে ছোট ছোট ফুলের ঝুড়ি। রিসেপশনের পাশে কাঠের সিঁড়ি, দেয়ালে ঝোলানো পুরনো কুইবেকের ছবি। সবাই রুমে ঢোকার জন্য লাইনে দাঁড়ায়। সকলে নিজেদের নিজেদের রুমে যাওয়ার জন্য হাঁটতে শুরু করে। হুট করে রিও এসে দাঁড়ায় সন্ধ্যার সামনে। কিছুটা দূরত্ব বজায় রেখে ঝুঁকে সন্ধ্যার সমান সমান হয়ে চোখে চোখ রাখে। মুহূর্তে প্রকুচকে নেয় সন্ধ্যা। চোখ ছোট ছোট করে বলে উঠল, কি সমস্যা? কোনো সমস্যা না। সন্ধ্যার চোখ সরিয়ে নেয়। পুনরায় আরও চোখে তাকিয়ে বলে উঠল, তাহলে এভাবে পথ আটকালেন কেন? নিমিষেই সোজা হয়ে দাঁড়ায় রিও। হাত উঁচু করে আরও মোড়া ভেঙে বলে উঠল, দুপুরে খেয়ে দিয়ে রেডি থেকো। মানে? রিও এক পা পিছিয়ে যায়। কাজ জাগিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠল, মানে রেডি, 2 ঘন্টার পর লবিতে যাবে। গাইডেড ট্যুর না এটা? নিজেদের মতো ঘোরা লাগবে। তোমাকে ঘুরিয়ে দেখাবো কুইকবেক সিটি। লিস্ট আমার কাছে আছে। আমি তোমার লিস্ট ফলো করব কেন? সন্ধ্যার কণ্ঠে ঝরঝরে ভাব। রিও ঠোঁটের কোণে চাপা হাসি চেপে রাখে। পরক্ষণেই পিছু ঘুরে যায়। নিজের রুমে যেতে যেতে বলে উঠল, করবে কি করবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু না এলে মিস করবে। এই শহরটা সন্ধ্যার জন্যই বানানো। এই কথায় সন্ধ্যা কিছু বলতে গিয়েও থেমে যায়। চোখ সরিয়ে নেয় মুহূর্তে। ততক্ষণে রিওও চলে গেছে। সন্ধ্যা সেদিকে একবার ফিরে যায়। ছেলেটার ব্যবহার তার অদ্ভুত লাগে মাঝে মাঝে। সে তো বাচ্চা না যে বুঝবে না। তবে রিওর মতো অত সুদর্শন ছেলে কি না তার মতো মেয়ের প্রেমে পড়বে? তার থেকে বড় কথা তাদের ধর্ম, দেশ সব আলাদা। নিজের ভাবনায় নিজেই হেসে ওঠে সন্ধ্যা। তারপরে সিদ্ধান্ত নেয় ট্যুরটা শেষ হলে সে রিওকে ইগনোর করা শুরু করবে। 2 ঘন্টা কিভাবে কেটে গেল সন্ধ্যা নিজেও টের পেল না। আয়নার সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত নিজেকে দেখে নেয় সন্ধ্যা। না, খুব একটা খারাপ লাগছে না। পরনে হোয়াইট জিন্স, সাথে গাঢ় মেরুন লং ফ্রক। মাথায় স্কার্ফ দিয়ে চুলগুলো খুলে দেয়। লবিতে নামতেই দেখে এমিলি আর লুসিকা আগেই বেরিয়ে গেছে। রিসেপশনের পাশের কাঠের বেঞ্চে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রিও। কালো জ্যাকেটের পকেটে এক হাত গুজিয়ে ফোনে ব্যস্ত। কপালে ভাঁজ পড়ে সন্ধ্যার। এই ছেলের কি জ্যাকেট ছাড়া আর কোনো পোশাক নেই? আকস্মিক ফোন থেকে দৃষ্টি তুলে রিও সরাসরি সন্ধ্যার দিকে দৃষ্টিপাত করে। চোখে সেই চেনা নির্লিপ্ত দৃষ্টি। সন্ধ্যা ঘাবড়ায়, মুহূর্তে চোখ ফিরিয়ে নেয়। রিও সন্ধ্যাকে দেখেই সোজা হয়ে দাঁড়ায়। ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় সন্ধ্যার পাশে। কোনো বাড়তি কথা না বলে শুধু বলে, চলো। সন্ধ্যা মুখ বাঁকিয়ে তাকায়। তেরা সুরে বলে ওঠে, এমিলি আর লুসিকা, ওরা নিজেদের মতো ঘুরবে, আমরা আমাদের মতো। কতটুকু শুনে আরও চোখে তাকায় সন্ধ্যা। এই আমরা শব্দটা তার কানে একটু খোঁচা লাগে। তবুও কিছু না বলে হাঁটতে থাকে রিওর পাশে পাশে। পুরনো পাথরের রাস্তা ধরে হাঁটছে দুজন। চারপাশে পর্যটকের ভিড়। রাস্তার পাশে ছোট ছোট দোকান আর ক্যাফে। কোথাও একটা ফরাসি ভাষায় গান বাজছে, কিন্তু গানে কী বলছে পুরোটাই মাথার উপর দিয়ে যাচ্ছে সন্ধ্যার। সে বোঝার চেষ্টাও করে না। মুগ্ধ হয়ে উপভোগ করতে থাকে চারপাশ। হাঁটতে হাঁটতে তারা ঢুকে পড়ে একটা খোলা মার্কেটের ভেতর। চারপাশে রঙিন দোকান, হাতে বানানো জিনিসপত্র। হঠাৎ সন্ধ্যার চোখ আটকে যায় এক কোণে থাকা ছোট্ট দোকানে। দোকানের ভিতরে শাড়ি ঝুলছে, পাশে কাচের আলমারিতে সাজানো চুড়ি, নূপুর, কানের দুল ইত্যাদি। স্পষ্টতই সাউথ এশিয়ান জিনিসপত্র। মুহূর্তে চমকে ওঠে সন্ধ্যা। পরক্ষণে খুশি হয়ে আঁকড়ে ধরে রিওর জ্যাকেটের হাতা। আনন্দিত সুরে বলে ওঠে, দেখো দেখো রিও, ওইদিকে সুন্দর জিনিস, ওখানে চলো। রিও প্রচণ্ডভাবে অবাক হয়।
একবার নিজের হাতের দিকে তাকিয়ে পুনরায় তাকায় সন্ধ্যার পানে। মেয়েটা যেন এখন ছোট্ট একটা বাচ্চা হয়ে গেছে। রিওকে টানতে টানতে সাথে নিয়ে ঢুকে পড়ে সেই দোকানটাতে। সব ডিজাইনের চুড়ি গহনা দেখে সন্ধ্যার চোখ চকচক করে ওঠে। নিমিষে এক গোছা চুড়ি হাতে তুলে নিল সন্ধ্যা। রিও কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। চুড়ি সে আগে দেখেনি। সন্ধ্যা চুড়ি পরে রিওর দিকে হাত বাড়িয়ে চোখের ইশারা করলো। মৃদুসুরে বলে উঠল, কেমন লাগছে? রিও মনোযোগ দিয়ে হাতটাকে পর্যবেক্ষণ করে শুভ্র রঙা হাতে কালো চুড়ি যেন সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। ঘেটে ঘুটে আরেক গোছা চুড়ি হাতে তুলে নেয় রিও। সন্ধ্যার ডান হাত টেনে পরিয়ে দিল কিছু না বলে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, একদম পারফেক্ট। দাঁড়াও শানটা, একটা ছবি তুলি। সন্ধ্যা কিছুই বলল না। সে তো ভীষণ খুশি চুড়িগুলো দেখে। কানাডায় এইসব জিনিস পাওয়া যায় স্বপ্নের মতোই ব্যাপার। রিও ফোন বের করে সন্ধ্যার হাতের একটা ছবি তুলে নেয়। কি মনে করে ছবি নিজের ফোনের ওয়ালপেপারে সেভ করে ফেলে। সাথে সাথে ফোনটা পকেটে ঢুকিয়ে ফেলে সন্ধ্যাকে না দেখেই। সন্ধ্যা শাড়িসহ আরও কিছু কেনাকাটা করে নেয়। আকস্মিক সন্ধ্যার নজর আটকায় ঝুলিয়ে রাখা পাঞ্জাবিতে। ধূসর রঙের ওপর সুতার সুন্দর কাজ। পাঞ্জাবিটা হাতে তুলে নেয়। কি মনে করে রিওকে ডেকে ওঠে, রিও এটা দেখো তো। রিও ঘাড় ঘুরিয়ে তাকায়। মুহূর্তে চোখ আটকা যায় ধূসর পাঞ্জাবিটার দিকে। ভ্রু কুঁচকে বলে, এটা নিবে? সন্ধ্যা ভ্যাবাচাকা খেয়ে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে বলে উঠল, আমি কেন নেব? এটা ছেলেদের। ও, এটা তোমার জন্য। রিও কিছুটা অবাক হয়। পাঞ্জাবি জিনিসটা ও ঠিক চেনে না, তবুও সন্ধ্যার কথায় নিয়ে নেয় কোনো কথা না বাড়িয়ে। দোকানদারকে দাম জিজ্ঞেস করতেই দোকানদার ভাঙা ভাঙা ইংরেজিতে দাম বলতেই সন্ধ্যা ব্যাগ খুলে টাকা বের করতে যায়, কিন্তু তার আগেই রিও কার্ড এগিয়ে দেয়। বলে উঠল, ইটস অন মি। সন্ধ্যা তৎক্ষণাৎ প্রতিবাদ করে ওঠে, না না, আমি নিজেই দেব। রিও কার্ড মেশিনের দিকে এগিয়ে দেয়। চোখ সরে না সন্ধ্যার দিক থেকে। গম্ভীর সুরে বলে ওঠে, আমার সাথে এসেছ তাই আমি দিব। এই যুক্তিটা শুনে সন্ধ্যা মুহূর্তে থেমে যায়। ঠিক কী বলবে বুঝে উঠতে পারে না। দোকানদার ইতিমধ্যে বিল করে ফেলেছে। কার্ডের শব্দে লেনদেন শেষ হয়। সন্ধ্যা কিছু না বলে গটগট করে বেরিয়ে আসে। রিও সব ব্যাগগুলো নিজ হাতে তুলে নিয়ে পিছু পিছু বের হয়ে আসে। সন্ধ্যার হাত তখনও চুড়িতে ভরা। হাঁটার সময় হালকা ঝনঝন শব্দ করে তুলছে। রাত প্রায় 9টা। অন্ধকার নামতেই হোটেলের পেছনের খোলা জায়গাটা আলোয় ঝলমল করে ওঠে। ছোট ছোট বাল্ব ঝুলছে। মাঝখানে বড় গ্রিল। বারবিকিউয়ের ঘ্রাণে চারপাশ মোমো করছে। সকলে যে যাওয়ার মতো ব্যস্ত। একপাশে সন্ধ্যার সব বন্ধু বান্ধবীরা আড্ডায় আসর বসিয়েছে। ফ্রেডি নিজের গিটার বাজাতে ব্যস্ত। লুসিকা আর এমিরি গলা ছেড়ে গান গেয়ে যাচ্ছে। সন্ধ্যা উপভোগ করতে থাকে শীতল আবহাওয়ায় বন্ধুদের আড্ডা। হুট করে ফোনটা বেজে ওঠে সন্ধ্যার। স্ক্রিনে তাকিয়ে চক্ষুদার শীতলতা ছেয়ে যায় সন্ধ্যার। মুহূর্তে উঠে দাঁড়ায়। চলে আসে পুল সাইডে। এদিকটা একদম নিরিবিলি। মানুষ নেই বললেই চলে। ঝলমলে খোলা জায়গাটার এক কোণে নীলচে আলো ছড়িয়ে আছে সুইমিং পুলের চারপাশে। পানির উপর বাল্বগুলোর প্রতিচ্ছবি কাঁপছে। ঠিক সন্ধ্যার বুকের ভিতরের অস্থিরতার মতো। সেদিনের রিয়াসের ব্যাপারটার পরে আর ফুপ্পির ফোন রিসিভ করেনি। কি উত্তর দিবে ফুপ্পির প্রশ্নের? তার ছেলের অমন ব্যবহারের জন্য চলে এসেছে। ফোনটা কেটে দেয় সন্ধ্যা। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অভ্যন্তর থেকে। সে ওই বাড়ি থেকে আসার 2 দিন পরে হুট করে ইয়াসকে হাত পা ভাঙা অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। সেজন্য আরও ফুপি বারবার তাকে বাড়িতে যাওয়ার জন্য জোর করতে থাকে। কিন্তু সন্ধ্যার আর রুচিতে কোলায়নি ওই বাড়িতে যাওয়ার। নিজের 2 হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকে সন্ধ্যা। বুকের ভিতর জমে থাকা কথাগুলো কাউকে বলতে না পারার এক অদ্ভুত দম বন্ধ করার যন্ত্রণা ঘিরে ফেলে তাকে। হঠাৎ পেছনে কার উপস্থিতি টের পায়। ঘাড় ঘুরিয়ে তাকাতে যাবে ঠিক সেই মুহূর্তে পেছন থেকে প্রচণ্ড জোরে ধাক্কা অনুভব করে সন্ধ্যা। কণ্ঠনালী গড়িয়ে বেরিয়ে আসে, আহ! সন্ধ্যার পা পিছলে যায়। ভারসাম্য ধরে রাখতে পারে না। মুহূর্তের মধ্যে শরীরটা সামনে ঝুঁকে পড়ে পানির দিকে। সোজা পড়ে যায় সুইমিং পুলে। হঠাৎ আঘাতে শ্বাস আটকে আসে সন্ধ্যার। চিৎকার করতে গিয়েও পারে না। পানির ভিতর হাত পা ছুটতে থাকে অস্থিরভাবে। গলা ঝুলানো স্কার্ফটা আলগা হয়ে চোখের সামনে এসে পড়ে। দম আটকে আসে সন্ধ্যার। নিভু নিভু চোখে শুধু দেখতে পায় কোন একটা মানুষের ছুটে আসা। সন্ধ্যার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসে। হাত পা ছোড়ার শক্তিটা ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। এমন সময় ছুটে আসে রিও। 1 সেকেন্ডেও দেরি না করে জ্যাকেট খুলে ছুঁড়ে ফেলে। জুতো জোড়া খোলার সময় ব্যয় করে না। সোজা লাফ দেয় পুলে। ঠান্ডা পানির ভিতর চোখ খোলা রেখেই সন্ধ্যার দিকে এগিয়ে যায় সে। দ্রুত গতিতে গিয়ে আঁকড়ে ধরে নিস্তেজ হয়ে পড়া মেয়েটাকে। স্কার্ফে জড়িয়ে থাকা মুখটা দেখে মুহূর্তে বুকটা ধক করে ওঠে রিওর। এক হাত দিয়ে সন্ধ্যার কোমর জড়িয়ে ধরে। আরেক হাত দিয়ে মুখের সামনে থেকে স্কার্ফটা সরিয়ে দেয়। সন্ধ্যার মাথাটা নিজের বুকে ঠেসে ধরে শক্ত করে। মেয়েটার শরীর নিথর। নিঃশ্বাসের কোনো চিহ্ন নেই। আঁতকে ওঠে রিও।
বুকের ভিতর কেঁপে ওঠে কিছু একটা। সময় ব্যয় না করে সুইমিং পুল থেকে উঠে আসে সন্ধ্যাকে নিয়ে। ততক্ষণে মানুষ সকলে এসে ভিড় জমিয়েছে সে জায়গায়। এমিলি আর লুসিকা হন্তদন্ত হয়ে এগিয়ে আসে। রিও তখনও সন্ধ্যাকে বুকে জড়িয়ে রেখেছে। লুসিকা এগিয়ে এসে সন্ধ্যাকে ধরতে চাইলেও রিও দেয় না। ফ্রেডির উদ্দেশ্যে চিল্লে ওঠে, আমার জ্যাকেটটা দ্রুত নিয়ে আসো ফ্রেডি। ছুটে যায় ফ্রেডি। হন্য হয়ে খুঁজে নিয়ে আসে রিওর জ্যাকেটটা। রিওর হাতে দিতেই সেটা সন্ধ্যার গায়ে জড়িয়ে দেয়। রিও সন্ধ্যাকে বুকে আগলে ধরে রেখেই নাক টিপে ধরে। সকলে অবাক হয়, বুঝে আসে না রিওর কর্মকাণ্ড। এমিলি উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কী সব করছো রিও? ইনাকে শ্বাস দেওয়া প্রয়োজন। নিজের পাগলামি বন্ধ করে ওকে আমাদের কাছে দাও। রিও এক মুহূর্তের জন্য সন্ধ্যাকে নিজের বুক থেকে সরায় না, বরং আরও শক্ত করে আগলে ধরে। চোখ দুটো অদ্ভুতভাবে স্থির, বুকের ভিতরে ঝড় বয়ে চলেছে। বক্ষ পিঞ্জর কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। এমিলির কথায় সন্ধ্যাকে মাটিতে সাবধানে শুয়ে দেয়। এক হাত দিয়ে মাথাটা সামান্য কাত করে বলে ওঠে, ওর বুকে চাপ দাও এমি। এমিলি এক সেকেন্ডও দেরি করে না, দুটো হাত সন্ধ্যার বুকের মাঝখানে রেখে মৃদু মৃদু চাপ দেয়। রিওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আকস্মিক একটা দুর্বল কাশি বেরিয়ে আসে সন্ধ্যার গলা থেকে। চারপাশে সকলে হাত ছেড়ে বাঁচে। রিও যেন দেহে প্রাণ ফিরে পায়। মৃদুভাবে কেসে উঠছে সন্ধ্যা। রিও এক সেকেন্ডও দেরি করে না, পুনরায় শক্ত করে জড়িয়ে ধরে সন্ধ্যাকে। ভেতর থেকে একটা গভীর নিঃশ্বাস বেরিয়ে আসে। প্রচণ্ড ভয় পেয়েছিল সে। আর একটু যদি লেট হয়ে যেত তখন কি হতো ভাবতেই বুক কাঁপে রিওর। সন্ধ্যার বন্ধুরা লক্ষ্য করে রিওর কাজকর্মগুলো। রিও এখনও খুব দুর্বল, ওকে রুমে নেওয়া দরকার। এমিলির কথায় রিও শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। হঠাৎ নিচু হয়ে সন্ধ্যাকে কোলে তুলে নেয়। চারপাশে হালকা গুঞ্জন শোনা যায়, কিন্তু সেসবের পাত্তা না দিয়ে রিও হোস্টেলের দিকে এগিয়ে যায়। লুসিকে হাত বাড়িয়ে সাহায্য করতে চাইলে রিও বাধা দেয়। শান্ত সুরে বলে উঠল, আমি পারবো। সুইমিং পুলের ধারে তখনও ভিড় অনেকটাই কমে গেছে, যে যার রুমে চলে গেছে সে ঘটনার পরে। চারিদিকে হাতে গোনা এক দুইজন। তবে এভা ও তার বন্ধুরা আনন্দ ফুর্তি করতে ব্যস্ত। সব থেকে বেশি খুশি এভা। সন্ধ্যাকে ফেলে দিতে পেরে বেশ আনন্দিত সে। তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। কোথা থেকে রিও চলে আসে। মুহূর্তে কিছুটা ঘাবড়ে যায় সকলে। রিও গম্ভীর দৃষ্টিতে তাকায় এভার দিকে, বলে উঠল, উঠে এসো, কথা আছে তোমার সাথে। ঘাবড়ে যায় এভা, মুখে আতঙ্ক লুকানোর ব্যর্থ চেষ্টা। এবার মন উসখুস করছে। রিও হুট করে তাকে ডাকছে কেন? কি কি কথা? এখানে বলো, একটু পার্সোনাল। তোমরা এখান থেকে যেতে পারো, এবার সাথে আমার কথা আছে। রিওর কথা শেষ হওয়া মাত্র সকলে উঠে চলে যায়। রিওর এবার হাত ধরে টেনে তুলে টানতে টানতে নিয়ে সুইমিং পুলের কাছে। এবার আতকে ওঠে, কাপা কণ্ঠে বলে ওঠে, কি করছো রিও? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তুমি বুঝতে পারছো না কেন এনেছি? ঢোক গিলে এভা। কিছু বলতে যাবে এর পূর্বে সজোরে তার গালে থাপ্পড় মারে রিও। ব্যথায় গাল টনটন করে ওঠে মুহূর্তে। এভা প্রচণ্ড রেগে যায়, চিল্লিয়ে বলে ওঠে, হোয়াট দ্য হেল রিও, তোমার সাহস কী করে হয় আমাকে আঘাত করার? মুহূর্তে রিও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো এভার দিকে। যা দেখে বেলুনের মতো চুপসে গেল এভা। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, সন্ধ্যাকে ধাক্কা মেরে পানিতে ফেলার সাহসে কী করে হয় তোমার? অস্বীকার করবে না একদম, আমি নিজের চোখে সবটা দেখেছি। আমি কিছু কথা শেষ করার পূর্বে পুনরায় থাপ্পড় পড়ে এভার গালে। দ্বিতীয় আঘাতে এবার ভারসাম্য হারিয়ে মাটিতে ছিটকে পড়ে। পরক্ষণে গালে হাত দিয়ে কেঁদে উঠল রিও। হাঁটু গেড়ে বসে পড়ে। এবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে শান্ত কণ্ঠে বলে উঠল, তুমি জানো পানিতে একটা মানুষ ডুবে গেলে কত সেকেন্ডে সব শেষ হয়ে যেতে পারে? এবার মাথা নিচু করে ফেলে। পুনরায় রিও বলে ওঠে, তুমি জানো না, আমি যদি আর কিছু সেকেন্ডও লেট করতাম না, তাহলে সন্ধ্যা আর বেঁচে থাকতো না। তখন আমি তোমাকে বাঁচতে দিতাম না। চমকে ওঠে এভা। অবাক কণ্ঠে বলে উঠল, তুমি কি সন্ধ্যাকে? থেমে যাও, শীতল কণ্ঠে বলে উঠল রিও। তারপর উঠে ঘুরে দাঁড়ালো। চলে যাওয়ার আগে একবার পেছনে তাকিয়ে বলে উঠল, সন্ধ্যার আশেপাশে আর একবারও তোমাকে দেখলে এর পরিণতি কী হবে একবার ভেবে নিও। কানাডার কুইকবেক সিটিতে অবস্থিত বিখ্যাত ডাফলিন টেরেস। এটি সেন্ট লরেন্স নদীর পাশে অবস্থিত একটি মনোরম স্থান। রাতের আধার জায়গাটা সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। পাশাপাশি হেঁটে চলেছে রিও আর সন্ধ্যা। দুজনের পরনেই শীতের পোশাক। আগে অল্প শীত অনুভব হলেও আজ ঠান্ডাটা একটু বেশি। কেটে গেছে পুরো একটা দিন। কালই তারা ফিরে যাবে, তাই আজকে ঘুরতে বের হয়ে গেছে। ডাফলিন টেরেস এসে পৌঁছাতেই লম্বা রাস্তা ধরে ছুট লাগায় সন্ধ্যা। রিও পেছন থেকে চেঁচিয়ে ওঠে, সাবধানে সান্ডা। কে শুনে কার কথা? সন্ধ্যা কানেও তোলে না রিওর কথা। আজ তার মনটা ভীষণ ভালো, কোনো কারণ ছাড়াই। শীতল বাতাসে গাল দুটো লাল হয়ে উঠেছে সন্ধ্যার। ডাফলিন টেরেসের খোলা প্রান্তে এসে সন্ধ্যা হঠাৎ থেমে যায়। বিস্ময় নিয়ে তাকালো চারপাশে। স্নোফল শুরু হয়েছে। ছোট ছোট বরফ কণা গড়িয়ে পড়ছে মাটিতে। তুষার ছোঁয়ার লোভে বাম হাতটা বাড়িয়ে দিল সন্ধ্যা। আকাশ থেকে নেমে আসা রাশি রাশি সাদা বরফ কুচি বাতাসে উড়ে এসে ছুঁয়ে দিচ্ছে সন্ধ্যাকে।
সন্ধ্যা বাচ্চাদের মতো হেসে ওঠে। এই প্রথম স্নোফল দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়ছে মন। রিওর উদ্দেশ্যে বলে উঠল, রিও দেখো। এতক্ষণ সন্ধ্যার বাচ্চামো দেখছিল রিও। এবার এগিয়ে সন্ধ্যার ঠিক পাশে এসে দাঁড়ালো। এক মুহূর্তে তাকিয়ে রইল তার দিকে। ঠান্ডা লাগবে তো সান্ডা, শান্ত গলা বলল রিও। সন্ধ্যা কাজ সাজালো, ঠোঁটের কোণে হাসি উপচে পড়ছে। হাসিটাকে সামান্য চওড়া, একটু লাগুক না। কানাডায় এসে বরফে ভেজা ছাড়া কি চলে? রিও উত্তর দিল না। গলা থেকে মাফলারটা খুলে হাতে নিল। সন্ধ্যা কিছু বুঝে ওঠার আগেই ওর আরও খানিকটা কাছে এসে দাঁড়ালো। সন্ধ্যার অভ্যন্তরে ধক করে ওঠে রিওকে নিজের এত নিকটে দেখে। রিও খুব মনোযোগ দিয়ে মাফলারটা সন্ধ্যার গলায় জড়িয়ে দিতে লাগলো। আঙ্গুলের হালকা স্পর্শে সন্ধ্যার শরীর শিরশির করে উঠল। রিওর উষ্ণ নিঃশ্বাস এসে পড়ছে তার কানের পাশে। হৃদস্পন্দনের গতি বেগতিক হয়ে যায় সন্ধ্যার। রিও সাথে সাথে দূরে সরে দাঁড়ায়। একবার পরখ করে নেয় সন্ধ্যাকে। এইটুকু সময়ই তুষারে ঘিরে ফেলেছে চারপাশ। সন্ধ্যার মাথায়ও কতগুলো তুষারকণা এসে জমা হয়েছে। এটা দেখে হেসে ফেলে রিও। ভ্রু কুঁচকে যায় সন্ধ্যার। জিজ্ঞেস করে, হাসছো কেন? ওয়েট দেখাই। পকেট থেকে ফোন বের করে একটা ছবি তুলে সন্ধ্যার। ছবিতেও সন্ধ্যা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। হাসতে হাসতে মোবাইলটা সন্ধ্যার দিকে এগিয়ে দেয় রিও। ছবি দেখে রেগে যায় সন্ধ্যা। ডিলিট করার জন্য ফোন নিতে চাইলেও রিও ফোন সরিয়ে ফেলে। সন্ধ্যা চক্ষু দেওয়া শুরু করে তাকিয়ে বলে উঠল, ফোন দাও, ওটা আমি ডিলিট করব, না দিলে বরফ ছুঁড়ে মারব। হুমকি শেষ হওয়ার আগেই সন্ধ্যা মুঠো ভর্তি বরফ তুলে নিল। সাথে সাথে ছুঁড়ে মারল রিওর দিকে। আচমকা ঠান্ডা রিও চমকে উঠল। রিও ছাড়ল না। বরফ তুলে সন্ধ্যার দিকে ছুঁড়ে মারতেই সন্ধ্যা চিৎকার করে পাশ কাটালো। তবুও শেষ রক্ষা হলো না। বরফ ঠিকই তার মুখে লেপটে গেছে। পেট চেপে হেসে ফেলে রিও। সন্ধ্যা রাগী দৃষ্টি ছুড়ে দেয় রিওর দিকে। তেড়ে আসতে আসতে চিৎকার করে, রিওর বাচ্চা, তোমাকে আজকে যদি ভূত না বানায় আমার নামও সান্ডা না, থুকু সন্ধ্যা না। এরপরে দৌড়ে সন্ধ্যা এগিয়ে আসতে রিও ঝটপট ফোনটা সামনে তুলে ধরলো। হেসে বলে উঠল, চলো সান্ডা একটা সেলফি হয়ে যাক। সন্ধ্যা রিওর সামনে এসে থেমে যায়। মেয়েটা একদম রিওর বুক বরাবর। ক্যামেরায় আসে না, তাই রিও হাঁটু ভেঙে কিছুটা নিচু হয়। মোবাইল ধরতেই সন্ধ্যা জিভ বের করে, চোখ টাড়া করে ফেলে। রিও ঠিক সেই মুহূর্তে ক্লিক করে। ফ্রেমে ধরা পড়লো দুটো হাসি, একটা শান্ত তো আরেকটা উচ্ছ্বসিত। ডাফটিন টেরেসের তুষার ভেজা রাতে স্মৃতির পাতায় নাম লেখালো ছবিটা। কানাডায় শীত নেমেছে পুরোপুরি। ক্যাম্পাসের উপর আকাশটা আজ ধূসর রঙে আবৃত। কাচের জানালার বাইরে স্নোফল চলছেই, অথচ ভিতরে হাসি আড্ডা জমে উঠেছে পরিবেশ। ক্যান্টিনের এক কোণে লম্বা টেবিল জুড়ে বসেছে সন্ধ্যাদের পুরো দলটা। সন্ধ্যা বসেছে জানালার ঠিক পাশে। নিজের সমস্ত মনোযোগ দিয়ে দেখে চলেছে বাইরের তুষারপাত। গাছের ডাল থেকে শুরু করে সব কিছু তুষারের সাদা চাদরে মোড়া। অদ্ভুত এক প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে প্রকৃতিতে। শীতের এমন দিনে মানুষ একটু বেশি কাছে চলে আসে, অজান্তেই উষ্ণতা খোঁজে। ঠিক সেই উষ্ণতার খোঁজেই সবাই এখন বসে আছে তীব্র ক্যান্টিনে। বিশাল এরিয়া জুড়ে ক্যান্টিন, চারপাশে স্বচ্ছ কাচের গ্লাস দ্বারা আবৃত। এরই মাঝে এমিলি দু হাত দিয়ে কফির মগ জড়িয়ে ধরে বলে উঠল, এই ঠান্ডায় ক্লাসে যাওয়া মানে বিরাট একটা অপরাধ, আর আমি এই অপরাধ করতে রাজি না। মাঝ দিয়ে ড্যান ফোড়ন কাটে, এটা অপরাধ না, শাস্তি বলো শাস্তি। এই এত ঠান্ডার মধ্যে কে আসে ক্লাস করতে? অদ্ভুত। ক্রেডিট টেবিলের ওপর ঝুঁকে চিপসের প্যাকেট এগিয়ে দিল, সাথে গরম গরম নাস্তা। শীতে দাঁত খিচে বলে উঠল, যাই হোক, শাস্তি ভোগ করার সময় স্ন্যাক্স দরকার। পেট গরম তো দুনিয়া এমনিই গরম, খাদক একটা। লুসিকার কথা পাত্তা দিল না ফ্রেডি, খাওয়ায় মনোযোগ দিল। খাওয়ার সময় ডিস্টার্ব একদম পছন্দ না তার। রিও বসে আছে ঠিক সন্ধ্যার বিপরীতে। কফির কাপে চুমুক দিতে দিতে সন্ধ্যাকে একবার দেখে নেয়। চোখে অদ্ভুত এক প্রশান্তি। মেয়েটা চোখের মুগ্ধতা চোখ এড়ায় না। অল্পতেই মুগ্ধ হয় সন্ধ্যা। এই ব্যাপারটা রিও বহুবার খেয়াল করেছে। সন্ধ্যার এই ছোটো ছোটো ব্যাপারগুলো রিওর ভালো লাগে। আকস্মিক এমিরি প্রশ্ন ছুড়ে দেয় সন্ধ্যার দিকে, এই যে না, তুই এত চুপচাপ কেন আজ? সন্ধ্যা তাকালো সবার দিকে। কিছু বলার আগে হঠাৎ টেবিলের উপরে রাখা সন্ধ্যার মোবাইলটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটাই নাম, মা। সন্ধ্যা ফোনটা হাতে তুলে নিয়ে উঠে দাঁড়ালো। আমি একটু আসছি। ক্যান্টিনের একপাশে জানালার কাছে এসে দাঁড়ালো সন্ধ্যা। বাইরে তখনও তুষার ঝরছে। গলার মাফলারটা পেঁচিয়ে কল রিসিভ করলো। হ্যালো মা। ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। ঠিক কতদিন পরে শুনছে মনে করতে পারে না সন্ধ্যা। অভিমান থেকে মায়ের সাথে সেভাবে কথা বলে না সন্ধ্যা। কেমন আছিস মা? মায়ের গলা অদ্ভুত এক উত্তেজনা। সন্ধ্যা হালকা হেসে জানালো, ভালো আছি, তুমি কেমন আছো? একটা খুব দরকারি খবর দিতে ফোন করেছি। কি খবর আম্মু? ওপাশ থেকে পিনপত্র নীরবতা, শুধু কয়েকটা নিঃশ্বাসের শব্দ ভেসে আসে। আসলে নিবিড়ের বিয়ের তারিখ ঠিক হয়েছে। সময় খুব কম, সামনের মাসেই বিয়ে। বোন হয়ে ভাইয়ের বিয়েতে থাকবি না? এক মুহূর্তের জন্য সন্ধ্যা কথা হারিয়ে ফেলল। নিবিড় ভাইয়ের বিয়ে? খুশিতে আত্মহারা হয়ে পড়ে সন্ধ্যা। সে কিভাবে মিস করতে পারে? তাকে ছাড়া নিবিড় ভাইয়া বিয়ে করে নিবে? না না, এটা কেমন কথা?
সন্ধ্যা উত্তেজিত সুরে বলে উঠল, আমি আসবো মা, অবশ্যই আসবো। হুট করে থেমে যায় সন্ধ্যা। পরক্ষণে পেছনে ফিরে হই হুল্লোড় করতে থাকা বন্ধুদের দিকে তাকায়। সন্ধ্যা হালকা হাসলো, তারপর একটু ইতস্তত করে বলল, আম্মু একটা কথা বলবো? বল মা। আমি আমার কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে আসি, ওরা আমার খুব কাছের। এখানে আমার পরিবার বলতে ওরাই আছে। ওপাশে কয়েক সেকেন্ড চুপচাপ। ওপাশ থেকে হঠাৎ করে হাসির শব্দ ভেসে আসে, শোনা যায়। আরে ধুর পাগল মেয়ে, এতে আবার ভাবনার কি আছে, অবশ্যই নিয়ে আয়। তোর বন্ধুরা মানে তো আমাদেরও আপন, সবাইকে নিয়ে আসিস। আচ্ছা আম্মু, খুব শীঘ্রই দেখা হচ্ছে। সন্ধ্যা কল কেটে ফোনটা নামালো কান থেকে। কয়েক সেকেন্ড জানালার বাইরে তাকিয়ে রইল। মনের ভিতর আনন্দেরা দোলা দিয়ে চলেছে। তুষারপাতে সাদা চাদরের ভেতর যেন তার নিজের ভেতরের উত্তেজনাটাও মিশে গেছে। আর এক মুহূর্ত দেরি না করে সে প্রায় দৌড়েই ফিরে গেল টেবিলটার দিকে। সন্ধ্যা টেবিলের কাছে আসতেই সবাই ওর দিকে তাকালো। মুখে এমন এক উজ্জ্বল হাসি দেখে এমিরি প্রথমে ভ্রুকুচকে বলল, কি ব্যাপার ইনা, এত হ্যাপি? আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। ফ্রেডি চিপসের প্যাকেটটা ড্যানের হাতে দিয়ে হাত ঝেড়ে বলে উঠল, এত খুশি হচ্ছ যে, দেশে ব্যাক করছো নাকি? এতক্ষণ চুপ থাকলো, এবারেও শান্ত দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে, অপেক্ষা করে সন্ধ্যার উত্তর শোনার। সন্ধ্যা চেয়ারে বসতে বসতেই উত্তেজনা চেপে রাখতে না পেরে বলে উঠল, হ্যাঁ, তবে আমি একা না, তোমরাও যাচ্ছ। সন্ধ্যার কথাটা শুনে কয়েক সেকেন্ডের জন্য টেবিল জুড়ে নীরবতা বিরাজ করে। কেউ ঠিক বুঝে উঠতে পারেনি কি বলল সন্ধ্যা। হুট করে বিস্ফোরণের মতো চিৎকার করে উঠল লুসিকা, এক সেকেন্ড, এক সেকেন্ড, আমরা যাচ্ছি? মানে আমরা কানাডা থেকে বাংলাদেশে? সত্যি? মুহূর্তে হইচই করে চিল্লিয়ে উঠে পুরো দলটা। এখন থেকে প্ল্যান সাজাতে থাকে কি কি করবে। বাদ যায় না রিও নিজেও। সেও বেশ এক্সাইটেড বাংলাদেশে যাওয়ার জন্য। সকলের আনন্দে সেও যোগ দেয়। আশেপাশের কিছু স্টুডেন্টরা বিরক্ত হয়ে তাকায়, কিন্তু তাদের শোনার সময় কই। টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যস্ততায় মুখর। বিশাল হল জুড়ে মানুষের যাতায়াত অনবরত চলছে। মাঝে মাঝে ভেসে আসছে অ্যানাউন্সমেন্টের শব্দ। কেটে গেছে প্রায় 1 মাস। চোখের পলকে যেন সময় পেরিয়ে গেছে। অ্যাসাইনমেন্ট, ক্লাস, ফাইনাল, সাবমিশন সব কিছুর ভিড়ের মাঝেই উত্তেজনায় দিন গুনেছে সবাই, বিশেষ করে সন্ধ্যা। ভাইয়ের বিয়ে, দেশে ফেরা, নিজের মানুষদের সঙ্গে আবার দেখা, সব মিলে ভেতরে এক অদ্ভুত আনন্দ জমেছিল সন্ধ্যার। এয়ারপোর্টের এক কোণে ট্রলির পাশে দাঁড়িয়ে আছে পুরো দলটা। সন্ধ্যার পরনে হালকা রঙের লং কোট, গলায় মাফলার ঝুলিয়ে চুলগুলো বেঁধে রেখেছে। চোখে মুখে চাপা উত্তেজনা। কালকে গায়ে হলুদ আর আজকে তারা রওনা দিচ্ছে। যদিও আগে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু টিকিট আজকে হওয়ায় এত লেটে যেতে হচ্ছে। এইসব ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যা। ট্রলির উপর বসা ছিল এমিরি। হঠাৎ পা দোলাতে দোলাতে বলে উঠল, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমরা সত্যিই বাংলাদেশে যাচ্ছি। কখন যে যাব! আই এম সো এক্সাইটেড গাইজ। কিন্তু তোমার থেকেও বেশি এক্সাইটেড অন্যজন। ভাব তো এমন যেন ভাইয়ের না নিজেরই বিয়েতে যাচ্ছে। অগ্নিকুণ্ডের ন্যায় জ্বলে উঠল সন্ধ্যা। দাঁত কিরমির করে তাকায় রিওর দিকে। ছেলেটা যে তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে তা বুঝতে বাকি থাকে না। ঝাঁজের সহিত বলে উঠল, চুপ করো তুমি, আর একটা বাজে কথা বললে খুন করব তোমাকে, বাজে ছেলে একটা। এভাবে জ্বলে ওঠো না সান্ডা, তখন দেখতে সত্যি সত্যি সান্ডার মতো লাগবে। শেষমেশ সন্ধ্যার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ধুম করে কিল বসিয়ে দিল রিওর বুকে। ব্যথায় মৃদুসুরে চিৎকার করে উঠল রিও। সেই সাথে হাসি রোল পড়ে গেল চারিদিকে। হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট ভেসে এলো। লুসিকা প্রায় লাফিয়ে উঠল, ও মাই গড, এটা আমাদের ফ্ল্যাট! তোমরা ঝগড়া থামাও। এমনি তড়িঘড়ি করে ট্রলির হাতল ধরল। সকলকে তাড়া দিয়ে বলে উঠল, চলো চলো, দেরি হলে আমি দৌড়াতে পারবো না। সবাই একসাথে হাঁটা ধরল। সামনে অজানা পথ, আর পেছনে ফেলে আসা শীতল কানাডা, আর মাঝখানে বন্ধুত্ব, উষ্ণতা আর আসন্ন এক বিয়ের আনন্দ। দীর্ঘ ফ্লাইট শেষে প্লেনের চাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ছুঁয়ে যায়। ইমিগ্রেশন, লাগেজ সব কিছু শেষ হতে হতে আরও খানিকটা সময় পেরিয়ে যায়। সন্ধ্যার অপেক্ষা যেন শেষ হচ্ছে না। রিও দেখে চলেছে সন্ধ্যার এই উত্তেজনা। মন্দ লাগছে না তার, বেশ উপভোগ করছে ব্যাপারগুলো। অবশেষে কাচের স্বচ্ছ দরজাটা পেরিয়ে যখন সবাই আগমনী হলের ভেতরে ঢুকলো, তখনই চোখে পড়ল পরিচিত দুটো মুখ। সন্ধ্যা থমকে গেল কিছুক্ষণের জন্য। একপাশে দাঁড়িয়ে আছেন ইব্রাহিম সাহেব। তার চোখ দুটো অস্থিরভাবে বুলিয়ে চলেছে চারপাশ, আর ঠিক তার পাশে নিবিড়। 1 সেকেন্ডও দেরি করল না সন্ধ্যা। ব্যাগ ট্রলি সব কিছু ফেলে প্রায় দৌড়েই ছুটে গেল তাদের নিকট। রিও সযত্নে সন্ধ্যার ব্যাগ আর ট্রলি নিজ হাতে তুলে নেয়। সন্ধ্যা চিল্লিয়ে বলে উঠল, আব্বু! দৌড়ে গিয়ে আঁকড়ে ধরল বাবাকে, শক্ত করে, খুব শক্ত করে, যেন আর ছাড়বে না। প্রায় 1 বছর বাবার থেকে দূরে থেকেছে। অশ্রু ধরে রাখতে পারল না সন্ধ্যা। চক্ষু কোটর বেয়ে অবলীলায় গড়িয়ে পড়তে থাকে। ইব্রাহিম সাহেবের হাত দুটো সামান্য কেঁপে ওঠে। একমাত্র আদরের মেয়ে কতদিন দূরে ছিল তাদের থেকে ভাবতেই বুক ভারী হয়ে আসে। সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, আমার মা, আমার সোনা মা। ঠিক তখনই পাশ থেকে আরেকটা শক্ত আলিঙ্গন টের পায় সন্ধ্যা। কর্ণপাত হয় একটা দৃঢ় কণ্ঠস্বর, এই আমাকে বাদ দিয়ে চাচুকে জোরে ধরে আছিস? আমাকে ভুলেই গেলি?
নিবিড় ভাইয়ের গলা শোনা মাত্র সন্ধ্যা পাশ ফিরে চাইল। চক্ষুদয় ছলছল করে উঠে মুহূর্তে। এবার ভাইকেও জড়িয়ে ধরল সন্ধ্যা। অভিমানী কণ্ঠে বলে উঠল, তুই বিয়ে করছিস আর আমাকে না জানিয়ে? মিথ্যুক, না জানালে আসলে কি করে? কিছুটা স্বাভাবিক হতে সন্ধ্যা পিছনে তাকালো। বন্ধুরা একটু দূরে দাঁড়িয়ে সবটুকু দেখছিল। সকলের চোখে কৌতূহল, তবে রিও চুপচাপ দাঁড়িয়ে আছে। চোখ সরছে না সন্ধ্যার দিক থেকে। তীক্ষ্ণ দৃষ্টিতে এতক্ষণ দেখেছে পুরো ব্যাপারটা। কারো কোনো কথা বুঝতে পারেনি তারা কেউ। তবে ছেলেটাকে জড়িয়ে ধরার ব্যাপারটা কেন যেন ভালো লাগলো না তার। ভেতরে ভেতর ঈর্ষান্বিত হলো রিও। সন্ধ্যা তৎক্ষণাৎ চোখ মুছল। নিজের আবেগ সামলে নিয়ে পিছন ফিরে ডাকলো সকলকে, এই যে তোমরা এদিকে আসো। সকল এগিয়ে আসে তাদের নিকট। সন্ধ্যা একে একে পরিচয় করাতে শুরু করে। আব্বু, এরা আমার বন্ধুরা, এমিরি, ড্যান, লুসিকা, ফ্রেডি। আরও সকলে ঝুঁকে অভিবাদন জানালো। এক মুহূর্ত থামল সন্ধ্যা। ফিরে চাইল রিওর দিকে। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে রিও। সন্ধ্যা মুচকি এসে বলে উঠল, ও রিও, আমার কাছের বন্ধু। রিও এক কদম এগিয়ে এসে ভদ্রভাবে মাথা ঝুঁকিয়ে হাত এগিয়ে দিল। মুচকি হেসে টানা ইংরেজিতে বলে উঠল, কেমন আছেন আঙ্কেল? আগে ভালো ছিলাম না, এখন তোমাদের দেখে ভালো হয়ে গেছি ইয়াংম্যান। রিওর ঠোঁটের কোণে অল্প হাসি খেলে যায়। নিবিড় তারা দিতে সকলে বেরিয়ে আসি এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্টের বাইরে বের হতেই কিছুটা উষ্ণ বাতাস ছুঁয়ে যায় সকলকে। সকলে কৌতূহলের দৃষ্টিতে দেখে চলেছে চারপাশ। রিও একটু পেছনে হাঁটছিল। হঠাৎ সন্ধ্যা পাশাপাশি এসে দাঁড়ায়। মাথা নুয়ে যায় রিও। সন্ধ্যা তার কাঁধের সামান্য নিচে। প্রায় বেশ খানিকটা ব্যবধান তাদের উচ্চতায়। রিওর এই ব্যবধানটা কেন জানি ভালো লাগে। আকস্মিক সন্ধ্যা ভ্রু নাচায়, নিচু সুরে জিজ্ঞেস করে, কেমন লাগছে? একটু নয়েজি আর গরম, একদম তোমার মতোই। ভ্রুকুচকে পাশ ফিরে সন্ধ্যা, এই ছেলেটা এখানেও শুরু করেছে? চোখ রাঙিয়ে বলে উঠল, একদম বাজে কথা বলবে না। হালকা হেসে ওঠে রিও। পাশে থাকা মেয়েটা থাকলে কেন যেন অদ্ভুত শান্তি অনুভব হয় তার। ভালো লাগে মেয়েটার সঙ্গ। বাড়ি গাড়ির আঙ্গিনায় প্রবেশ করতেই যেন বিয়ে বাড়ির সকলে হুমড়ি খেয়ে পড়ল। একসাথে এতজন ভিনদেশি দেখে, মেয়েকে দেখে কৌতূহলের শেষ নেই কারো। ছোট ছোট শিশুরা উৎসুক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। সবার আগে এগিয়ে আসে সন্ধ্যার মা। সন্ধ্যাকে জড়িয়ে ধরে মা বেশ খানিকটা সময় কান্না করলো। পরক্ষণে নিবিড়ের কথায় চোখ মুছে সকলকে হাসি মুখে ভিতরে নিয়ে গেল নিশিতা খাতুন। বাড়ির ভেতরটা আলো ঝলমল করছে। ড্রয়িং রুমটা বেশ বড় আর আধুনিকতায় মোড়া। বন্ধুরা কৌতূহলের চোখে চারপাশ দেখতে লাগলো। এমনি ফিসফিস করে লুসিকাকে বলে উঠল, ইটস সো হোমি। লুসিকা মাথা নেড়ে সম্মতি জানায়। নিজেও ফিসফিস করে বলে উঠল, বাড়িটা বেশ সুন্দর। সকলের ভিতরে আসতেই আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন নিশিতা খাতুন। একে একে পুরো ডাইনিং টেবিল সাজিয়ে ফেলে নাস্তায়। নিজ হাতে খাবার এগিয়ে দেয় সকলকে। শরবতের গ্লাসে এক চুমুক দিতেই ফ্রেডির চোখ বড় বড় হয়ে গেল। নিশিতা খাতুনের উদ্দেশ্যে বলে উঠল, ওয়াও, এটা কি আন্টি? লেবুর শরবত। হেসে জবাব দেয় নিশিতা বেগম। ফ্রেডি পুনরায় বলে উঠল, দিস ইজ অ্যামেজিং। মুহূর্তে সকলে হেসে ওঠে। ফ্রেডির খাদ্যকৃপটা সকলেরই জানা। হাসির মাঝে হুট করে একটা মানুষকে দেখে থমকে যায় সন্ধ্যা। বুকের ভিতরে ধক করে ওঠে। অভ্যন্তরীণ কেঁপে উঠল সামান্য। বিষণ্ণতায় ঘিরে ফেলে মুখশ্রীকে। পুরো ব্যাপারটা একজনের চোখ এড়ায় না। রিও স্থির দৃষ্টিতে সন্ধ্যার প্রতিটি অঙ্গভঙ্গি পর্যবেক্ষণ করছে। হুট করে সন্ধ্যার এমন পরিবর্তনের কারণ বুঝতে পারে না। সন্ধ্যা তখনও তাকিয়ে আছে সামনে থাকা মানুষটার দিকে। আকস্মিক অতীতের সমস্ত কথা মনে আসতেই শক্ত হয়ে যায় চোখের দৃষ্টি। মুহূর্তে ঘৃণা চোখ ফিরিয়ে নেয়। তার থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে অয়ন। এতক্ষণে সন্ধ্যাকে লক্ষ্য করে সে। সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত অদ্ভুত দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে। যা দেখে মুহূর্তে জল শক্ত হয়ে যায় রিওর। চেয়ার থেকে উঠে এসে সন্ধ্যার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে যায়। সন্ধ্যাকে আড়াল করে ফেলে অয়নের থেকে। সকলে খানিকটা অবাক হয় রিওর এমন উঠে যাওয়ায়। কিন্তু সেদিকে খুব একটা মনোযোগ না দিয়ে পুনরায় খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। পরক্ষণে সন্ধ্যার উদ্দেশ্যে বলে ওঠে, পানি খাবে? সন্ধ্যা স্তম্ভিত হয়ে পড়ে। তার ভীষণ পানি পিপাসা পেয়েছে। তবে সেটা রিও বুঝলো কি করে? মাথা নেড়ে সায় জানায় সন্ধ্যা। রিও এক গ্লাস পানি এগিয়ে দিলে পুরো গ্লাসের পানি পান করে নিজেকে কিছুটা শান্ত করে নেয়। অয়নকে দেখে ভিতরে অদ্ভুত এক বিষণ্ণতা ঘিরে ধরেছে। হুট করে শ্রবণ শক্তিতে এসে বাড়ি খায় রিওর মৃদু কণ্ঠস্বর, নিজের রুমে যাও সান্ডা, তোমাকে যেন এখন এখানে না দেখি। ভ্রু কুচকে রিওর দিকে তাকা সন্ধ্যা। এই ছেলেটা কি তাকে হুকুম দিচ্ছে নাকি? ক্লান্ত শরীরে ঝগড়া করতে ইচ্ছে না থাকায় চুপচাপ নিজের রুমের দিকে হাঁটা দেয়। যাওয়ার আগে মাকে বলে যায় সবার রুম দেখিয়ে দিতে। হলুদ সন্ধ্যা। সন্ধ্যাদের বাড়ির ছাদে পুরো জাঁকজমকভাবে আয়োজন করা হয়েছে হলুদের। পুরো ছাদ ফেরি লাইট দিয়ে সাজানো। তার মাঝে ফুল দিয়ে ভরপুর স্টেজ। আত্মীয় স্বজন, এত মানুষের গিজগিজে রিওর দম বন্ধ হয়ে আসছে। তার বন্ধুদের মধ্যে মেয়েরা ব্যস্ত সাজুগুজুতে, আর ট্যান আর ফেরি ছাদে গানের তালে তালে সকলে সাথে সাথে লাফাচ্ছে। রিও ছাদের এক কোণে বসে সব কিছু দেখে চলেছে। পরনে হলুদের কালারের পাঞ্জাবির সাথে সাদা কোটি। ছেলেদের আজকের ড্রেস কোডও এটা। বাদ পড়েনি ফ্রেডি আর ড্যান নিজেও।
কিছু মেয়ে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে রিওর দিকে, যার ফলে রিও খুবই বিরক্ত। শেষমেশ থাকতে না পেরে নিচে চলে আসে। ড্রয়িং রুম অনেকটাই খালি। ডাইনিং টেবিলে নিশিতা খাতুন সহ কিছু সার্ভেন্ট কাজে ব্যস্ত। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। রিওর মায়া হয়। হুট করে নিবিড়ের নাম ধরে ডেকে ওঠে নিশিতা খাতুন, কিন্তু আশেপাশে তার টিকিটিও না দেখে রিও সেদিকে এগিয়ে যায়। আন্টি, আমি সাহায্য করতে পারি? সন্ধ্যার মা একটু অবাক হয়। বিদেশে বড় হওয়া একটা ছেলের কাছ থেকে সে আন্তরিকতা আশা করেনি। নিশিতা খাতুনের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। নরম সুরে কোনো মতো ইংরেজিতে বলে ওঠেন, না বাবা, তুমি অতিথি। তার উপর সন্ধ্যার বন্ধু। বিয়ে উপভোগ করো, আমি অন্য কাউকে ডেকে নিচ্ছি। সমস্যা নেই আন্টি, আমাকে দিন, আমি করছি। আর আমি তো আপনার ছেলের মতোই। এই কথা সন্ধ্যার মা আর কিছু বলার মতো খুঁজে পায় না। একটা ফলে সাজানো ট্রে দেখিয়ে বলে উঠল, তাহলে এটা একটু ছাদে নিয়ে যাও বাবা, সাবধানে কিন্তু। আপনি একটু বিশ্রাম নিন আন্টি। পুনরায় হাসি ফুটে উঠল নিশিতা খাতুনের অধর কোণে। রিওর অমায়িক ব্যবহারে মুগ্ধ হলেন কিছুটা। এক পলক তাকিয়ে দেখে নিল রিওকে, পরক্ষণে মাথায় হাত বুলিয়ে দিল আলতো করে। রিও দেখল হাসিটা। হুট করে মনে পড়ে গেল নিজের মমের কথা। চেহারাটাও ঠিকঠাক মনে নেই তার। ছোট থেকে একাকিত্বে বড় হয়েছে। মায়ের ভালোবাসা কি সেটাও জানা নেই তার। একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় ছাদের দিকে। ট্রে হাতে ছাদের সিঁড়ি বেয়ে উঠতেই চারপাশের শব্দ আবার কানে আসতে পড়ে রিওর। রিও ট্রেটা এক পাশে রাখা টেবিলে রেখে স্টেজ থেকে নেমে আসে। চারদিকে একবার চক্ষুদয় বোলায়। আকস্মিক বুক ধক করে ওঠে রিওর। নিমেষেই নিস্তব্ধ হয়ে পড়ে। দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছে সন্ধ্যা। পরনে হলুদ শাড়ি, কানে গলায় ফুলের গহনা। এই প্রথম শাড়িতে সন্ধ্যাকে দেখল। রিওর চোখ ধাঁধিয়ে আসছে। সেদিনের মতো আবার বুকে চিনচিন ব্যথা হতে থাকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হুট করে কেউ একজন কুনুই দিয়ে গুতা মারতে হুঁশ ফিরে রিওর। পাশ ফিরে দেখতে পায় ড্যান আর ফ্রেডিকে। ড্যান দুষ্ট হাসি দিয়ে বলে ওঠে, ডিয়ার বন্ধু, নিঃশ্বাস নিচ্ছ তো? ড্যানের কথায় ফুঁস করে নিঃশ্বাস ছাড়ে রিও। আসলে সে নিঃশ্বাস আটকে ছিল এতক্ষণ। গলা খাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক দেখিয়ে বলে ওঠে, স্টপ ইট ড্যান, আমি কাউকে দেখছি না। ড্যান কখন বললো তুমি কাউকে দেখছো? ডিও তবদা খেয়ে গেল। নিজের কথা নিজে ফেঁসে যাবে ভাবতেই পারেনি। কথা কাটাতে আমতা আমতা করে অজুহাত দিয়ে জায়গা থেকে কেটে পড়ে তৎক্ষণাৎ। ধীরে সুস্থে ছাদে উঠে আসে সন্ধ্যা। পাশে লুসিকা আর এমিরি। তারাও আজ শাড়ি পরেছে। ওদের চোখে মুখেও আজ আলাদা এক উচ্ছ্বাস। সন্ধ্যা ছাদে উঠে সকলের সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। তারপর নিজের আলাদা কিছু সেলফি তুলতে ছাদের এক কোণে এসে দাঁড়ায়। এই দিকটায় আলো তুলনামূলক কম। অকস্মাৎ পিছন হতে কারো কণ্ঠ কর্ণপাত হতেই শরীর শক্ত হয়ে আসে সন্ধ্যার। চোখ মুখ শক্ত করে পিছন ফিরে তাকায়। অয়ন দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে তীর্যক হাসি। আকস্মিক ক্রূর সুরে বলে উঠল, কী অবস্থা সন্ধ্যা? বিদেশে গিয়ে দেখি বেশ পরিবর্তন হয়েছ। সন্ধ্যার মুখ কঠিন হয়ে ওঠে নিমিষই। ঠান্ডা সুরে বলে উঠল, কী চাই এখানে? তোমার কাছে আবার কি চাইব? রূপের যা স্ত্রী। আমার রূপ নিয়ে আপনাকে ভাবতে বলেনি কেউ। ফালতু কথা শেষ হলে বিদায় হন প্লিজ। মুহূর্তে তাচ্ছিল্য করে হেসে ওঠে অয়ন। ঠিক সেই হাসি যে হাসিটা একসময় সন্ধ্যাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। অয়ন ঠোঁটের কোণ বাঁকিয়ে ধীরে ধীরে বলে উঠল, জানো তো কাল কার বিয়ে? নিবিড়ের না তোমার। তোমাকে মিথ্যে বলে আন্টি নিয়ে এসেছে। চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল সন্ধ্যার। নিকষ কৃষ্ণে ছেয়ে যাওয়া গগন বুঝি এইমাত্র সন্ধ্যার মাথায় ভেঙে পড়ল। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সন্ধ্যার মাথা ঘুরছে রীতিমতো। বহু কষ্টে কাঁপা কণ্ঠে বলে উঠল, তুমি মিথ্যে বলছো। তোমাকে আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে তোমার মাকে জিজ্ঞাসা করে দেখো। সন্ধ্যা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। হাতে থাকা মোবাইলটা সহ কাঁপছে। চোখের সামনে ঝাপসে হয়ে আসে সব কিছু। তার বিয়ে সত্যি। হঠাৎ যেন দম বন্ধ হয়ে আসে সন্ধ্যার। আর এক মুহূর্ত অপেক্ষা না করে শাড়ির আঁচল সামলে প্রায় দৌড়েই ছাদ থেকে সিঁড়ির দিকে ছুটে যায়। কোনটা সত্য কোনটা মিথ্যে তাকে জানতেই হবে। ছাদের কোলাহল আরও তীব্র হয়েছে। ভিড়ের মাঝে হঠাৎ রিওর মনে হলো সন্ধ্যা এখানে নেই। চোখ দুটো অজান্তে সন্ধ্যাকে খুঁজতে শুরু করলো। রিও উঠে দাঁড়ায়। একবার নজর বুলিয়ে নেয় চারপাশে। না, মেয়েটা কোথাও নেই। রিওর ভ্রুযুগল আপনা আপনি কুঁচকে যায়। আপন মনে বলে উঠল, মেয়েটা গেল কই? বুকের ভিতরে অদ্ভুত অস্থিরতা কাজ করছে তার। হেঁটে হেঁটে ছাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে এলো, তাও কোথাও পেল না সন্ধ্যাকে। দূরে দাঁড়িয়ে থাকা নিবিড়কে চোখে পড়তেই রিও দ্রুত এগিয়ে যায় তার নিকট। কণ্ঠ স্বাভাবিক রেখে বলে উঠল, হে ব্রাদার, সন্ধ্যাকে দেখেছ? নিবিড় একটু অবাক হলো। চারদিকে একবার তাকে আমতা আমতা করে বলল, আসলে সন্ধ্যা নাকি খারাপ লাগছে, তাই রুমে চলে গেছে। আজকে হয়তো আর আসবে না। নিবিড়ের কথা শুনে রিও আর কিছু বলল না। শুধু মাথা নেড়ে একপাশে সরে আসে। টেনশন হয় সন্ধ্যার জন্য। এখানে আসার পরে খুব একটা কথাই হয়নি সন্ধ্যার সাথে। কি জানি এখন রুমে বসে কি করছে মেয়েটা। বিরাট ওয়েডিং হল, সাদা আর সোনালি কাপড়ে মোড়া প্রবেশদ্বার। উপরে ঝুলছে ক্রিস্টালের বিরাট ঝাড়বাতি। দেয়াল জুড়ে গোলাপ আর রজনীগন্ধার সাজ। স্টেজটা সাজানো হয়েছে রাজকীয়ভাবে। পুরো হল জুড়ে উপচে পড়া ভিড়।
পুরো উৎসবমুখর পরিবেশ। যতই হোক সর্দার বাড়ির বিয়ে একটু জাঁকজমকপূর্ণ না হলে চলে। রিওরা এসে পৌঁছেছে নিবিড়দের সাথেই, কিন্তু কাল থেকে সন্ধ্যার দেখা পায়নি বন্ধুরা। অদ্ভুত, মেয়েটা কি হারিয়ে গেল নাকি? রিওর টেনশনে মাথা ছিঁড়ে যাওয়ার জোগাড়। এই ভিড়ের মাঝেও সন্ধ্যার শূন্যতা রিওকে কুরে কুরে খাচ্ছে। এরই মাঝে ফ্রেডি হুট করে বলে ওঠে, এই বর কই? রিও চমকে ওঠে। সামনে তাকাতেই তার ভ্রু দুটো কুঁচকে যায়। স্টেজে বসে থাকা মানুষটা নিবিড় না, পরনে শেরওয়ানি। ঠিকই দেখতে বর হলেও এই মুখটা একেবারে অপরিচিত। মুহূর্তের মধ্যে ফ্রেডি গলা নামিয়ে বলে ওঠে, ডুড, এই লোকটাকে কনে এসেছে। আকস্মিক একজন কথাটা বলে উঠতে মুহূর্তের মধ্যে পুরো হল জুড়ে হইচই শুরু হয়ে যায়। ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে। কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে আছে সকলে। ঘুমটায় আবৃত মেয়েকে এগিয়ে আসতে দেখে গভীর দৃষ্টিতে তাকায় রিও। বাবার হাত ধরে এগিয়ে আসে সন্ধ্যা। পরনে বিয়ের সাদা লেহেঙ্গা, মুখ ছেয়ে মুচকি হাসি। বোঝার উপায় নেই মন থেকে হাসছে কিনা। আকস্মিক সন্ধ্যাকে বিয়ের সাজে দেখে থমকায় রিও। বুকের ভিতর ধক করে ওঠে কিছু একটা। বক্ষস্থল কেঁপে ওঠে প্রচণ্ডভাবে। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে আসে, সান্ডা। প্রথমবারের মতো চক্ষুতে ছলছল করে ওঠে রিওর। নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছে না। হুট করে ঘুমটার আড়াল দিয়ে রিওর দিকে ফিরে তাকায় সন্ধ্যা। রিওর চোখে দৃষ্টি বুঝতে এক মুহূর্তেও লাগে না। মুহূর্তে কেঁপে ওঠে সন্ধ্যার অভ্যন্তর। এই দৃষ্টি অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। কম্পন অনুভব হয় শরীরে। সন্ধ্যা মুহূর্তে চোখ ফিরিয়ে ঢোক গেলে, না, এটা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। নিজেকে বুঝ দিয়ে বাবার হাত ধরে এগিয়ে যায় সামনের দিকে। এলোমেলো পায়ে কিছুটা এগোনোর চেষ্টা করে রিও। বুকের যন্ত্রণায় পা দুটো ক্রমশ ভারী হয়ে আসছে। উৎভ্রান্তের মতো সন্ধ্যার কাছে এগিয়ে যেতে চাইলেও পিছন থেকে টেনে ধরে ড্যান আর ফ্রেডি। রিও বিচলিত হয়ে কাঁপা কণ্ঠে বলে উঠল, ড্যান, ও কেন ব্রাইডের সাজে? ও তো আমার সান্ডা, শুধু আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। ওকে আটকাও ড্যান, একবার ওকে থামাও প্লিজ, না হলে আজ আমার সব শেষ হয়ে যাবে। ও গড, প্লিজ হেল্প মি। বন্ধুদের মাঝেও যেন মুহূর্তে বাজ পড়ল। লুসিকে এমিরি মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। ফ্রেডি আর ড্যানও যেন পাথর হয়ে গেল। দুজনে মিলে রিওকে শক্ত করে ধরে রাখে। ড্যান রিওর কাঁধে হাত রেখে ঢোকিলে রিওর উদ্দেশ্যে বলে ওঠে, রিও, কুল ডাউন, প্লিজ এখানে সিন ক্রিয়েট করো না। মনে রেখো, আমরা এখন আলাদা দেশে অন্যদের বাড়িতে অতিথি হিসেবে এসেছি। রিওর কানে কোনো কথা পৌঁছায় না। তার দৃষ্টি আটকে আছে শুধু একজনের ওপর, সাদা লেহেঙ্গা মোড়া সেই মেয়েটার উপর, যে তার কাছে এতদিন ছিল তার সান্ডা, কিন্তু আজ পুরো হলের চোখে বিয়ে কোণে। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে রিও। শরীর মৃদুভাবে কাঁপছে। বুকের ভিতর যেন কিছু একটা শক্তভাবে চেপে ধরে আছে। নিঃশ্বাস আটকে আসছে বারবার। এই প্রথমবারের মতো রিওর উপলব্ধি করে সে ভালোবাসে তার সান্ডাকে, প্রচণ্ডভাবে ভালোবাসে। এক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে চোখের কার্নিশ বেয়ে। আর মনে বিড়বিড় করে বলে উঠল, প্লিজ সান্ডা, এমনটা করো না, মারা যাব আমি, প্লিজ বাঁচিয়ে দাও আমাকে। পুরো হলরুম জাঁকজমকে ছেয়ে আছে। সকলে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে স্টেজের দিকে। সন্ধ্যার বরের মাঝে সাদা পর্দা টানানো হয়েছে। পাত্র বাবার বন্ধুর ছেলে, পেশায় একজন ইঞ্জিনিয়ার। শক্ত হয়ে বসে আছে সন্ধ্যা। ঘুমটার আড়ালে চক্ষুদে ছলছল করছে। সে বিয়ে করতে প্রস্তুত না, তবে শুধুমাত্র বাবার সম্মান আর মায়ের কসমের কথা চিন্তা করে এখানে বসে আছে। আগে জানলে সে ভুলেও বাংলাদেশে পা রাখার কথাও চিন্তা করতো না। টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। চারিদিকে হই হুল্লোড়। হলরুমের কানায় কানায় কোলাহলে পরিপূর্ণ। কাজী সাহেব কাগজপত্র গুছিয়ে নেন। গলা খাঁকড়িয়ে দিতে পুরো হল নিস্তব্ধ হয়ে যায়। কাজী বিয়ে পড়াতে আরম্ভ করতে সন্ধ্যার বুক কেঁপে ওঠে। আরেকবার ফিরে তাকায় রিও দাঁড়িয়ে থাকা জায়গাটায়। কাউকে দেখতে পায় না সে। বাবার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে সন্ধ্যার বাবা কিছুটা হলো মেয়ের মনের অবস্থা আঁচ করতে পারে। মাথায় হাত বুলিয়ে নিচু সুরে বলে উঠল, বাবা, আছি তো এখানে। সন্ধ্যা দিকের পর্দার ওপারে থাকা মুখটা একবার দেখে নেয় অশ্রু ভেজা চোখে। আকস্মিক কাজে সন্ধ্যাকে উদ্দেশ্য করে বলে উঠল, বলুন মা কবুল। একরাশ অসহায়ত্বকে চেপে ধরে সন্ধ্যাকে নিজেকে আর আটকাতে না পারে ফুপিয়ে কেঁদে উঠে সহসা। বুকের ভিতর জমে থাকা কান্নাটা গিলে কবুল বলতে যাবে, এর পূর্বে কর্ণপাত হয়। এ বিয়ে হবে না। এমন চরিত্রহীন মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেব না। সকলে যেন থমকে যায় বরের মায়ের কথায়। স্টেজের সামনের আসনের সামনের সারিতে ছিলেন বরের মা রুকাইয়া হাসান। নিজের ছেলের জন্য এমন মেয়ে কখনোই চাননি তিনি। ওনার ছেলে রোহান দেখতে কত সুন্দর, আবার কত ভালো চাকরি করে, আর বিয়ে হচ্ছে কিনা এই পোড়ামুখী মেয়ের সাথে। ঘৃণায় নাক কুঁচকে ফেলেন রুকাইয়া হাসান। নিজের স্বামীর জন্য শুধু এই বিয়েতে মত দিয়েছে, না হলে এই বিয়ে কিছুতেই হতে দিতেন না। হুট করে কোথা থেকে রোহানের ফুফাতো ভাই শিহাব রুকাইয়া খাতুনের কানে কানে কিছু বলতেই শরীর জ্বলে ওঠে মিসেস রুকাইয়ার। আর বসে থাকতে পারেনি। এই বিয়ে হলে তার ছেলের জীবনটি নষ্ট হয়ে যাবে। ইব্রাহিম সাহেব এগিয়ে আসেন। বিনয়ী সুরে বলে উঠল, কিসব বলছেন বেআইন? বিয়ে হবে না মানে?
রুকায়া হাসান এক পা এগিয়ে এসে আঙ্গুল তুলে বলে উঠল, কি ভেবেছেন নিজের মেয়ের কীর্তির কথা লুকিয়ে আমার ছেলের গলায় ঝুলিয়ে দেবেন? বিদেশে থেকে কি করেছে কি না করেছে আমরা জানি না ভেবেছেন? চরিত্রহীন কথাটা শুনে সন্ধ্যার শরীর অবশ হয়ে আসে। সব মানতে পারলেও এই তকমা কিছুতেই মানতে পারবে না। ঘোমটার আড়ালে পাথর হয়ে বসে থাকে নিজের জায়গায়। ওদিকে ইব্রাহিম সাহেব রুকাইয়া বেগমকে সমান তালে বুঝিয়ে চলেছে, তবুও তিনি মানতে নারাজ। নিজ কথা বহাল থেকেই ছেলের উদ্দেশ্যে বলে উঠল, রোহান ওখান থেকে নেমে আয়, তোর বিয়ে হচ্ছে। এতক্ষণে যেন স্বস্তি ফেলে রোহান। তার নিজেরও মত ছিল না এই বিয়েতে। এত এত মেয়ে থাকতে সে কেন এই পোড়ামুখীর মেয়েটাকে বিয়ে করবে? তার ছেলের দৃষ্টিতে তাকে উঠে দাঁড়ায় রোহান। একবার সন্ধ্যার দিকে ফিরে বলে ওঠে, বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর অনেক শখ। রোহানের কথাটা যেন ধারালো ছুরির মতো এসে বিদ্ধ করল সন্ধ্যার বুকের ভিতর। ঘোমটার উপরে মুখে ফুপিয়ে কেঁদে উঠল এবার। পাশে দাঁড়ানো নিবিড়ের মুখ লাল হয়ে উঠেছে রাগে। সে এগিয়ে এসে কিছু বলবে, এর পূর্বে বিকট শব্দে থেমে যায় নিবিড়। বড় একটা ফুলদানি আশ্রে ফেলেছে রিও। সন্ধ্যাসহ সকলে অবাক হয়। বিধ্বস্ত অবস্থা রিওর, চোখ দুটো রক্তিম। কাউকে তোয়াক্কা না করে সোজা স্টেজের দিকে এগিয়ে যায় রিও। এক বিকট শব্দে রোহানের মুখ ঘুরে যায় একপাশে। কেউ বুঝে ওঠার আগে রিওর ঘুষি এসে পড়ে রোহানের গালে। রিও রোহানের কলার চেপে ধরে তাকে কাছে এনে দাঁড় করায়। রাগে শরীর কাঁপছে। রোহানের চোয়াল শক্ত করে চেপে ধরে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, তোর জন্য আমার সন্ধ্যা কাঁদছে। তো সাহস কী করে হয় ওকে কাঁদানোর? অবাক হলো সন্ধ্যা। হল রুমে থাকা সকল স্তব্ধ হয়ে রয়েছে। অনেকেই বুঝতে পারেনি রিওর কথাটা। রিওর মাথায় রাগ চেপে বসেছে। পুনরায় মারতে যাবে এর পূর্বে ছুটে আসে সন্ধ্যা। রিওর হাত চেপে ধরতেই সঙ্গে সঙ্গে স্থির হয়ে যায় রিও। হাত ছাড়ো সান্ডা, এই বাস্টার্ডকে আজ দেখে নিব। নিস্তব্ধ নির্বিকার সন্ধ্যা। রিওর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে মিনতির সুরে বলে উঠল, প্লিজ রিও, সবাই দেখছে। সন্ধ্যার মিনতি ভরা কণ্ঠে রিওর হাত থেমে যায়। রাগে জ্বলতে থাকা চোখ দুটো নরম হয়ে এলো। দাঁতে দাঁত চেপে রিও রোহানের কলার ছেড়ে দেয়। রুকায়া হাসান ততক্ষণে ক্ষোভে ফুঁসছে। নিজের ছেলের দিকে এগিয়ে এসে রোহানের হাত টেনে ধরে চেঁচিয়ে উঠল, আর এক সেকেন্ডও আর এখানে থাকবো না। অপমান সহ্য করারও একটা সীমা আছে। এইসব অসভ্য ছেলেদের দিয়ে অপমান করাতে এত কিছু নাটক করেছেন ইব্রাহিম সাহেব। আমি এর শেষ দেখে ছাড়ব। নিজের কথা শেষ করে সকলকে নিয়ে জায়গা প্রস্থান করে রুকায়া হোসেন। রোহান একবারও সন্ধ্যার দিকে তাকায় না, বরং যাওয়ার আগে দাঁড়িয়ে রিওর দিকে ক্রোধপূর্ণ দৃষ্টি ছুড়ে দেয়। অতিথিরাও নানা কটুবাক্য বলে নিজেরাও একে একে চলে যায়। হল রুমটা মুহূর্তেই শূন্য হয়ে গেল। কিছুক্ষণ আগের কোলাহল সব মিলিয়ে এখন শুধু থমথমে নীরবতা। ইব্রাহিম সাহেব আর দাঁড়িয়ে থাকতে পারেন না। বুকের ভিতর কেমন চাপ অনুভব করেন। পাশে থাকা সোফায় মাথা নিচু করে বসে পড়েন। জীবনের এতগুলো বছরের সম্মান, আত্মসম্মান সব কিছু যেন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। এতক্ষণ মুখ চেপে কান্না আটকালো, এবার স্বদেশে হাউমাউ করে কেঁদে ওঠে নিশিতা খাতুন। সব কিছুর জন্য নিজেকে দায়ী করতে থাকেন। সন্ধ্যাকে মিথ্যে বলে নিয়ে না আসলে হয়তো এসবের কিছুই হতো না। আকস্মিক ঠাস করে রিওর গালে থাপড় বসিয়ে দেয় সন্ধ্যা। চমকে ওঠে ফ্রেডি, লুসিকা, এমিলি, ড্যান সহ সকলে। নিবিড় হতভম্ব। থাপ্পড়ে চোটে রিওর মাথা একদিকে ঘুরে যায়। এক পাও নড়ে না জায়গা থেকে। সন্ধ্যা ঘোমটা সরে চিল্লে ওঠে, তুমি কে এসব করার? তোমাকে কে অধিকার দিয়েছে আমার জীবনে হস্তক্ষেপ করার? বলো কে তুমি? হ্যাঁ? শান্ত দৃষ্টিতে সন্ধ্যার দিকে ঘুরে তাকালো রিও। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটা, কাঁদছে নীরবে। যন্ত্রণাদায়ক পীড়ন ছড়িয়ে পড়ে রিওর সারা শরীরে। বাম হাত তুলে সযত্নে মুছে দেয় সন্ধ্যার অশ্রুকণা। মুহূর্তে দূরে সরে দাঁড়ায় সন্ধ্যা। রিও উন্মাদের মতো হেসে ওঠে। শুষ্ক ঠোঁট ভিজে ক্ষীণ সুরে আওড়ালো, আমি তোমাকে ভালোবাসি সন্ধ্যা। এর থেকে আর বড় কোনো অধিকারের প্রয়োজন আছে? অতিশয় বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায় সন্ধ্যা। বক্ষস্থল কেঁপে উঠল নিদারুণভাবে। দৃষ্টি স্থির রেখে পিছিয়ে গেল কয়েক কদম। রিও সন্ধ্যার দিকে তাকে ঠোঁটের কোণে প্রগাঢ় হাসি ফুটিয়ে তুলল। পরক্ষণে ধীর কদমে এগিয়ে গেল ইব্রাহিম সাহেবের নিকট। রিও হাঁটু ভেঙে বসে পড়ে। ইব্রাহিম সাহেবের দৃষ্টি রিওর উপর পড়তেই যন্ত্রণা মিশ্রিত হাসি দেয়। হৃদয়ের তোলপাড় তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নিজের দু হাতের ভাঁজে যত্ন সহকারে ইব্রাহিম সাহেবের এক হাত আবদ্ধ করে নরম সুরে ইংরেজিতে বলে ওঠে, আঙ্কেল, আজকে আপনার অপমানের জন্য হয়তো আমিও কিছুটা দায়ী। তার জন্য হয়তো ক্ষমা চাইলেও কম হবে। তবু আমি ক্ষমা প্রার্থী আঙ্কেল। কিন্তু এটুকু বলেই সন্ধ্যার দিকে আঙ্গুল তাক করে রিও। সন্ধ্যা তা দেখে ভয়ে শিউরে ওঠে। রিও পুনরায় ম্লান কণ্ঠে বলে ওঠে, আপনার আদরের রাজকন্যাটাকে সারা জীবনের জন্য আমার করে দিবেন আঙ্কেল? আমি কথা দিচ্ছি, পুতুলের মতো আগলে রাখবো সারা জীবন। কাচের পুতুলের মতো, যাকে ছোঁয়ার আগে মানুষ দুবার ভাববে। পৃথিবীর কোনো কটু কথা আর কোনো অসম্মান ওকে ছুঁতে পারবে না আমি থাকতে। ওর চোখে এক ফোঁটা অশ্রু আসার সুযোগ দিব না। আমার আবদারটা রাখবেন আঙ্কেল, প্লিজ? সবার আপাতত দৃষ্টি রিওর দিকে নিবদ্ধ। সকলের মাঝে যেন ছোটোখাটো একটা বজ্রপাত হলো। ইব্রাহিম সাহেব শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে রিওর দিকে। ছেলেটার চোখে কোনো প্রকার ভনিতা নেই। নিজের বাক্য ব্যক্ত করে দৃঢ় দৃষ্টিতে আশা নিয়ে তাকিয়ে আছে। সূক্ষ্ম একটা শ্বাস ছাড়ল ইব্রাহিম সাহেব।
বলে উঠল, এসব ভাবনা বাদ দাও। একটা খ্রিস্টান ছেলের সাথে মেয়ের বিয়ের কথা আমি ভাবতেও পারি না। আর আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি। প্রিয়র উচ্চারিত বাক্যটা ঝংকার তুলে উপস্থিত সকলের শ্রবণ শক্তিতে প্রবেশ করে। বিমূর্ত দৃষ্টিতে চকিতে তাকালো সন্ধ্যা। এই ছেলেটা কী সব বলছে নিচে জানে? অবাক হলেন ইব্রাহিম সাহেব নিজেও। ছেলেটা দৃঢ় চোখে এখন দ্বিধাহীনভাবে তাকিয়ে আছে, কিন্তু নিজের মেয়ের জীবনের ব্যাপারে এত সহজে সিদ্ধান্ত নিতে চান না তিনি। মুহূর্তে দৃষ্টি কঠিন করলো, তেজি সরে বলে উঠল, ধর্ম কি ছেলে খেলা নাকি যে আবেগের বশে এমন সিদ্ধান্ত নিয়ে নিলে? একবার সন্ধ্যার দিকে তাকায় রিও। পুনরায় নিজের আখি যুগল নিবদ্ধ করে ইব্রাহিম সাহেবের দিকে নিবদ্ধ হয়ে কোমল সুরে বলে উঠল, আবেগের বশে নেয়নি আঙ্কেল। আর এমন সিদ্ধান্ত আবেগের বশে নেওয়া যায় বলে আপনি মনে করেন? ধরলাম তুমি ইসলাম গ্রহণ করলে, তারপর সংস্কৃতি, পরিবার, সমাজ সবকিছু কিভাবে সামলাবে? আমার মেয়েকে প্রতিদিন যুদ্ধ করে বাঁচতে হবে, এটা আমি কখনোই হতে দিব না। শঙ্কিত মনে তাকিয়ে আছে সন্ধ্যা। আরেকবার রিওর নীলাপ চোখের মনি সন্ধ্যার দিকে এসে স্থির হয়। তার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে তোলে রিও। সন্ধ্যার বুক ধরফর করছে। রিওর মুখটা কেমন বিধ্বস্ত দেখাচ্ছে সন্ধ্যার কাছে। মানুষটা কি অসুস্থ হয়ে যাচ্ছে? চোখের সাদা অংশটা কেমন লাল দেখাচ্ছে। পুনরায় ইব্রাহিম সাহেবের দিকে ফিরে যায় রিও। এবার চোখে চোখ রেখে দৃঢ় তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, সমাজ সংস্কৃতি আমি একদিনে বদলে দিতে পারবো না জানি, কিন্তু আমি সন্ধ্যাকে ছেড়ে দিতেও পারবো না। যদি কখনো এমন পরিস্থিতি তৈরি হয়ও, আমি তার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। একজন বাবা হিসেবে আপনি যেমন আপনার মেয়ের ভালো চান, একজন স্বামী হিসেবে নিশ্চয়ই আমি তার এক কণাও কম চাইব না, তাই না? এবার দমে গেলেন ইব্রাহিম সাহেব। কপালের ভাঁজ আরও খানিকটা গভীর হয়। নিশ্চুপ হয়ে বসে থাকেন কিছুক্ষণ। রিওর বরাবরের মতো শান্ত, নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে বসে থাকা মানুষটার দিকে। বন্ধুসহ সকলের উৎসুক দৃষ্টি ইব্রাহিম সাহেবের উপর নিবদ্ধ। অপরদিকে সন্ধ্যা পরিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। একসাথে এত কিছু হয়, সামলাতে পারছে না নিজেকে। নিজের মুখের বুলিও যেন কোথায় হারিয়ে গেছে। আকস্মিক ইব্রাহিম সাহেব উঠে দাঁড়ায়। সন্ধ্যার কাছে গিয়ে এক হাতে আগলে নেয় নিজের মেয়েকে। একবার রিওর দিকে তাকিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে বাইরে পা বাড়ায়। যেতে যেতে বলে ওঠে, নিবিড়, সকলকে নিয়ে বাড়ি চলো। আর এই ছেলেকে আরেকবার ভাবতে বলো। যদি মুসলিম হয়ে চায় তো সব ব্যবস্থা করে রাতের আগে বিয়ে দেওয়া হবে। কথাগুলো ছুড়ে দিয়ে ইব্রাহিম সাহেব বেরিয়ে যায়। পিছু পিছু বেরিয়ে যায় নিশিতা খাতুন নিজেও। পুরো হল রুমের ভিতরে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে আসে। নিস্তব্ধ হয়ে থাকে রিও। সন্ধ্যার বাবা সব মেনে নিয়েছে, বিশ্বাসও হচ্ছে না। আকস্মিক ফ্রেডি লাফিয়ে এসে জড়িয়ে ধরে রিওকে। হে ব্রো, গোপনে এত দূর এগিয়ে গেলে, আর আমাদের বললেও না? হ্যাঁ, আমি আগেই বুঝেছিলাম রিও সন্ধ্যাকে পছন্দ করে, কিন্তু আর সব কিছু দেখে আমার তো কথাই বন্ধ হয়ে গেছিল। রিও তো পুরো কামাল করে দিল। মুহূর্তেই কোলাহলে ভরে যায় জায়গাটা, কিন্তু রিও কোনো কথা বলে না। বুকের ভিতর চিনচিন ব্যথা হয়। বুকে হাত চেপে ধরে মনে মনে আওড়ায়, উফ, এটা যেন স্বপ্ন না হয়, সন্ধ্যা যেন সত্যি সত্যি আমার হয়। আকস্মিক কাঁধে স্পর্শ পেতে পাশ ফিরে চায় রিও। নিবিড় নিবিড় এগিয়ে এসে রিওর কাঁধ চাপড়ায়। হুঁশিয়ার দিয়ে বলে ওঠে, একটাই বোন আমার, আপন না হোক তাও নিজেরই বোন। দায়িত্ব নিচ্ছ ভালো কথা, কিন্তু কখনো যদি শুনি সন্ধ্যা ভালো নেই, তাহলে তোমাকে ছেড়ে দিব বলে ভেবো না। মুচকি হাসে রিও। সন্ধ্যাকে কষ্ট আর সে কখনোই না। সন্ধ্যাকে কষ্ট দেওয়ার কথা ভাবলেও তার বুক কাঁপে। মেয়েটা পুরো তাকে পাগল করে দিয়েছে। গধূলির সন্ধ্যা। প্রকৃতি নিজেকে আধারে আবৃত করতে ব্যস্ত। জানালা গলিয়ে আসা দমকা হাওয়া ছুঁয়ে দিচ্ছে সন্ধ্যার মুখশ্রী। অথচ সন্ধ্যার নেত্রপলক আয়নাতে নিজেকে অবলোকন করতে ব্যস্ত। বিয়ের জন্য সাজিয়ে দিয়ে গেছে তার মা। এক বাক্য বিনিময় করেনি সন্ধ্যা। মায়ের প্রতি বড্ড অভিমান জমা হয়েছে, আর বাবার প্রতি। তাকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করছে না কেউ। সব সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দিয়েই যেন সবাই স্বস্তি নিঃশ্বাস ফেলছে। দীর্ঘশ্বাস ফেলে নিজের দিকে একবার আখিদয় বুলিয়ে নেয়। এবার আর ভারী সাজ নেই, বরং গায়ে জড়ানো মেরুন রঙের জামদানি, দুহাত ভর্তি করে চুড়ি পড়েছে, আর মাথায় কারুকাজ করা দোপাট্টা। হাত বাড়িয়ে একবার নিজের পোড়া অংশটা ছুঁয়ে দেয় সন্ধ্যা। কপালে ভাঁজ পড়ল। এই মুখ নিয়ে কেউ তাকে ভালোবাসে? অবাক করা বিষয় না? বিড়বিড় করে বলল, যে সত্যিই আমাকে ভালোবাসে। যদি এটার মোহ হয়, মোহই তো। কিছুদিন গেলেই এ মোহ কেটে যাবে। তখন নিশ্চিত তাকে ছুঁড়ে ফেলতে রিও একবারও ভাববে না। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে তাচ্ছিল্য করে হেসে ওঠে সন্ধ্যা। এমন সময় প্রবেশ করে নিশিতা বেগম। সন্ধ্যার উদ্দেশ্যে বলে ওঠে, এবার চল, কাজী সাহেব চলে এসেছে। কণ্ঠনালী গড়িয়ে একটা বাড়তি শব্দ বের হয় না। নিশিতা বেগম এগিয়ে এসে দোপাট্টা ভালোভাবে টেনে ঘোমটা টেনে দেয়। পরক্ষণে সন্ধ্যাকে সাথে করে এগিয়ে নিয়ে যে একটা বিশাল রুমে, সেখানে বিয়ে পড়ানো হবে। মেয়ের খারাপ চান না নিশিতা খাতুন, শুধু চেয়ে একমাত্র মেয়েটা ভালো থাকুক, কারো কটু বাক্য না শুনুক। স্বামী নামক মানুষটা সবসময় আগলে রাখুক তার মেয়েটাকে, কিন্তু ভালো করতে গিয়ে মেয়ের অভিমানের শিকার হবে কখনোই ভাবতে পারেনি। দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যাকে সোফায় বসিয়ে দেন। সন্ধ্যা এবার কিছুটা নার্ভাস হয়ে পড়ে। শরীর অসাড় হয়ে আসছে। পুরো রুম
মানুষে গিজগিজ করছে। সন্ধ্যার বন্ধুরা সহ কাছে সব আত্মীয়রা উপস্থিত রয়েছে এখানে। হুট করে কি মনে করে ঘোমটার আড়ালে চোখ উঁচিয়ে তাকা সামনের দিকে। নিস্তেজ স্তব্ধ হয়ে পড়ল সন্ধ্যা। প্রগাঢ় কম্পনে কেঁপে উঠল হৃৎপিণ্ড। সাদা পাঞ্জাবি পরেছে রিও, হাতা গোটানো, শুভ্র রঙা হাতের লোমশগুলো ভেসে আছে। চোখ দুটো জড়িয়ে গেল মুগ্ধতায়, গলায় শুষ্কতা অনুভব করে। ভাবলেশীন হয়ে বসে আছে রিও। মুখের ভাবমূর্তি বোঝার উপায় নেই। মানুষটা কি জানে সাদা পাঞ্জাবিতে তাকে ঠিক কতটা মোহনীয় লাগছে? আকস্মিক কাজের কণ্ঠস্বরে ভাবনাচূর্ণ হয় সন্ধ্যার। মুহূর্তে থমথম খেয়ে নেত্রপল্লব ফিরিয়ে নেয়। ঠিক তখনই কানে এসে বাড়ি খেয়ে একটা নাম, আরভিন রায়ান রিও। সন্ধ্যা অবাকের শীর্ষে পর্যায়ে পৌঁছে গেল। রিও কি তবে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে? একরাশি বিস্ময় এসে জমল চক্ষে। ঠিক তখনই কর্ণপাত হয় কাজের কণ্ঠস্বর, তাকে কবুল বলতে বলা হচ্ছে। এটুকু শুনেই হাত পা কাঁপতে শুরু করে। মুহূর্তে চোখ ছলছল করে ওঠে সন্ধ্যার। রিও তাকায় এবার সন্ধ্যার দিকে। বিয়েটা না হওয়া পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছে না। ইচ্ছে করছে ছুটে গিয়ে সামনে বসে থাকা মেয়েটাকে বুকে ঢুকিয়ে নিতে। মাথার স্নেহের স্পর্শ পেয়ে ফুপিয়ে ওঠে সন্ধ্যা। এটা যে বাবা ছাড়া কেউ না বুঝতে বাকি থাকে না। ইব্রাহিম সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে উঠল, কবুল বলমা, লেট হচ্ছে তো। শরীরে তীব্র কম্পন নিয়ে কোনো মতে কবুল বলে দিল সন্ধ্যা। ব্যাস, বিয়ে হয়ে গেল। সব এত দ্রুত হয়ে গেল? বিস্ময়ে কিছুক্ষণ হতভম্বর মতো তাকিয়ে থাকে সন্ধ্যা। বড়রা সকলে রুম ছেড়ে বেরিয়ে যায়, থেকে যায় শুধু ছোটরা। অকস্মাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে হকচকিয়ে গেল সন্ধ্যা। রিওকে সন্ধ্যার পাশে বসিয়ে দিয়েছে নিবিড়। এর মাঝে লুসিকে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কাপড়টা সরা রিও, ইনাকে আমরাও একটু দেখি। লসিকার কথা মৃদু হাসে রিও। তারপর কিছুটা ঘুরে বসে সন্ধ্যার দিকে। মেয়েটা এখন থেকে সম্পূর্ণ তার। ভাবতেই বক্ষ পিঞ্জরে পুনরায় চিনচিনে ব্যথা অনুভব করে রিও। আজ বুঝতে বাকি নেই এই চিনচিনে ব্যথার একমাত্র কারণ সামনে বসে থাকা মেয়েটা। ঘোমটা আবৃত সন্ধ্যার দিকে তাকে স্মিত হাসে রিও। হাত বেড়ে ঘোমটা সরাতে সন্ধ্যার চক্ষুদের খিচে বন্ধ করে ফেলে। হৈ হৈ করে ওঠে কক্ষে উপস্থিত সকলে। চোখ ফিরানোর দায় হয়ে পড়ে রিওর। দুহাতের আঁচলে তুলে নেয় সন্ধ্যার মুখ। শুষ্ক অষ্টযুগল ছুঁয়ে দেয় সন্ধ্যার ললাটে। বিড়বিড় করে বলে ওঠে, জীবনের সকল ঝড়, সব অশান্তির ভিড়ে তুমি নামক শান্তিটা সবসময় আমার হয়েই থেকো সান্ডা। হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে পড়ে সন্ধ্যার। রিও ইংরেজিতে বিড়বিড় করে বললেও বুঝতে একটু অসুবিধা হয়নি তার। রিওর এখন থেকে তার স্বামী কথাটা ভাবতেই রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জেগে ওঠে সন্ধ্যার। নিমেষ ঘুরে আটকা পড়ে থমকে রইল। পুরো বাড়ির ভিড় অনেকটাই কমে এসেছে। সবে বাজে রাত 8টা। অতিথিরা যে যার মতো খেয়ে বিদায় নিয়েছে। কেউ আবার কানাঘুষা করতেও বাদ যায়নি, কিন্তু সেসবের ধার কেউ ধারেনি। বাড়ির মেয়ে সুখে থাকলে অন্যদের কথা শোনার সময় কই। ড্রয়িং রুমে আড্ডার আসর বসেছে। সেখানে রয়ে গেছে সন্ধ্যা কিছু কাজিনরাও। লুসিকা আর এমিলির মাঝে বসে সন্ধ্যা, পরনে কালো রঙের সুতির শাড়ি, হাতে গলায় কানে সিম্পল সোনার গহনা, মাথায় ঘোমটা টানা। সন্ধ্যার এই রূপে যেন চোখ সরাতেই পারছে না রিও। বারবার আরও চোখে তাকাচ্ছে। চোখাচোখি হতে চোখ রাঙাচ্ছে সন্ধ্যা। ছেলেটা হ্যাংলার মতো বারবার তার দিকে তাকাচ্ছে। এবার প্রচণ্ড বিরক্ত হয়। মন তো চাইছে বাড়ি মেরে মাথাটা দুভাগ করে দিতে এই ছেলের। জীবনে মেয়ে দেখেনি নাকি? হঠাৎ করে নিবিড়ের গলা ভেসে আসে, এই সবাই একটু সরে যাও, একটু জামাইয়ের সাথে আমাদের জরুরি মিটিং আছে। রিও ভ্রুকুচকে নিবিড়ের দিকে তাকায়। কোন মিটিংয়ের কথা বলছে বুঝতে পারে না। নিবিড় রিওর কাঁধে হাত রেখে টেনে তোলে। গমগমে কণ্ঠে বলে ওঠে, চলো বোন জামাই, তোমার কাটিয়ে আনি। সন্ধ্যা কিংকর্তব্য বিমূঢ়। নিবিড়ের কথা বুঝতে পেরে লজ্জায় ঝাঁঝা করে উঠল কান। রিও বুঝতে না পেরে বলে উঠল, ভ্রু দুটো আরও গভীরভাবে কুঁচকে যায়। প্রশ্ন করে, মানে কি? নিবিড় চোখ টিপে সামনে একটু ঝুঁকে আসে। তারপর খুব সিরিয়াস মুখ করে রিওর মেন পয়েন্টের দিকে চোখের ইশারা করে। পরক্ষণে বলে ওঠে, এবার বুঝেছ? কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থাকে রিও। কথাটা মস্তিষ্ক ধরতে চক্ষুতে বিস্ফোরিত হয় তার। আতঙ্কিত কণ্ঠে সশব্দে বলে ওঠে, কি? ওটা কাটলে আমি বউয়ের কাছে যাব কি করে? পিনপতন নীরবতা ছেয়ে যায় পুরো ড্রয়িং রুম। আকস্মিক ভেসে আসে ইব্রাহিম সাহেবের জোরালো কাশির শব্দ। আতকে উঠে সেদিকে তাকায় সন্ধ্যা। ওনার চোখ স্পষ্ট বিব্রত ভাব ফুটে উঠেছে। ড্রয়িং রুমের সাথে লাগানো ডাইনিং টেবিলে বসে খাচ্ছিলেন তিনি। এমন কিছু কানে আসবে জানলে ভুলেও খেতে বসতেন না। কাশি থামে না ইব্রাহিম সাহেবের। সন্ধ্যার চোখে পানি চলে আসে। মনে মনে ছিছি করে ওঠে। বাবা শুনে ফেলে। লজ্জায় আর এক মুহূর্ত টিকতে না পেরে দৌড়ে ছুটে যায় নিজের রুমের দিকে। তখনও বোকার মতো তাকিয়ে আছে রিও। নিবিড় মুখে দাঁত চেপে হাসি আটকে রেখেছে। লুসিকা আর এমিলি তো প্রায় ফেটে পড়বে এমন অবস্থা। হুট করে ড্যান হেসে উঠতেই পুরো ড্রয়িং রুমে হাসির বিস্ফোরণ হয়। ইব্রাহিম সাহেব তড়িঘড়ি করে জায়গা প্রস্তার করে। যেতে যেতে বলে ওঠে, এখনকার ছেলেপিলেগুলো একটা নির্লজ্জ। এসির ঠান্ডা পুরো কক্ষ শীতলতায় ছেয়ে আছে। এসি বন্ধ করে সন্ধ্যা বারান্দার দিকে অগ্রসর হলো। বারান্দায় এসে দাঁড়াতেই রাতের স্নিগ্ধ বাতাস ছুঁয়ে যায় সন্ধ্যা সমস্ত কায়া জুড়ে। বাতাস যেন সন্ধ্যার মনে সকল দুঃখকে শুষে নেওয়ার চেষ্টা করছে। চক্ষু দেওয়া বন্ধ করে বাতাসকে অনুভব করার চেষ্টা সন্ধ্যা।
বন্ধ চোখের পাতে আকস্মিক ভেসে ওঠে রিওর নামক মানুষটার প্রতিচ্ছবি। মুহূর্তে চোখ খুলে ভ্রু যুগল কুঁচকে যায়। এই ছেলেটা তার স্বামী? কি অদ্ভুত! এমন হবে কখনো ভেবেছিল সে? বিড়বিড় করে বলে ওঠে, এই বাজে ছেলেটাই ছিল আমার কপালে। এখনও বুঝিনি তো আমি কি জিনিস। জীবন যদি কয়লা না বানিয়েছি, আমার নামও সন্ধ্যা না। ভাবনার মাঝে রুমে হইচই শুনে ভ্রু কুঁচকে যায় সন্ধ্যার। ঘরে প্রবেশ করতে নজর আসে রিওকে। দুই দিক দিয়ে ফ্রেডি আর নিবিড় ধরে ভিতরে প্রবেশ করছে। রিওর পরনে লুঙ্গি আর টি শার্ট। চোখ মুখ কুঁচকে লুঙ্গি উঁচু করে ধরে আছে রিও। দৃশ্যটা দেখে সন্ধ্যার চোখ কপালে উঠে যায়। কিছুটা চিল্লিয়ে বলে ওঠে, এই কি অবস্থা! রিও এক ঝটকা সন্ধ্যার দিকে তাকায়, পরক্ষণে বোকার মতো হেসে ওঠে। নিবিড় ভ্রু নাচিয়ে বলে উঠল, অবাক হচ্ছিস কেন? কেটে দিয়েছি। সন্ধ্যা অবাকের শীর্ষ পর্যায়ে চলে গেল। এটা তার ভাই? বোনকে কেউ এভাবে বলে? সব কিছু বাদ দিয়ে রিওর অবস্থা দেখে একরাশ বিস্ময় এসে জমল চক্ষে। সেই সাথে লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে মন চাইছে। লজ্জাকে আড়াল করে কোনো মতে বলে উঠল, ওকে নিয়ে এখানে এসেছিস কেন? তোর জামাই তোর সাথে থাকবে না? নিবিড়ের কথা একবার রিওর দিকে চাইল সন্ধ্যা। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটা। তাদের কথা যে বুঝছে না শিওর। সন্ধ্যা পুনরায় বলে উঠল, যাই হোক তুই ওকে তোর ঘরে নিয়ে যা। পারবো না। তোর কাটা জামাইকে তুই রাখ, আমি চললাম। চলো ফ্রেডি। নিবিড় ফ্রেডিকে নিয়ে বেরিয়ে যায়। রয়ে যায় সন্ধ্যা রিও। রিও ধীরে ধীরে এগিয়ে গিয়ে বিছানায় বসে পড়ে। লুঙ্গির ভাঁজ ঠিক করতে গিয়ে ব্যথায় কুঁকড়ে ওঠে রিও। এতে লজ্জায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে সন্ধ্যা। মন তো চাইছে ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে। এত বড় একটা ছেলে, তার আবার না। আর ভাবতে পারে না সন্ধ্যা। মাথা ভো ভো করতে শুরু করে লজ্জায়। আরও চোখে তাকায় রিও। কিছুটা খোঁচা দিয়ে কুঁকড়ে যাওয়া সুরে বলে উঠল, কেমন বউ তুমি? হাজব্যান্ড ব্যথায় মরছে আর একটু এগিয়েও আসছো না। চোখ রাঙিয়ে তাকায় সন্ধ্যা। একে তো এই ছেলের জন্য বারবার লজ্জায় পড়তে হচ্ছে, আবার বড় বড় কথা। তেড়ে গিয়ে রিওর টি শার্ট মুঠোয় ধরে কড়া গলায় বলে ওঠে, নে বেটা, এগিয়ে এসেছি, এবার বল কি বলবি? রিও বিস্ময়ে হতবাক। বড় বড় চোখ করে তাকে তাকে সন্ধ্যার কাণ্ডে। কিন্তু বাংলায় বলায় পুরোটাই মাথার উপর দিয়ে যায়। সূক্ষ্ম ঢোক গিলে রিও বলে উঠল, কি বলছো? বুঝিনি। দাঁত কিরমির করে সরে আসে সন্ধ্যা। রিও কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে। ঘুম পাচ্ছে প্রচণ্ড। একটু নড়েচড়ে বসতে পুনরায় ব্যথায় কুঁকড়ে যায়। ঠিক তখনই রুম থেকে বেরিয়ে যায় সন্ধ্যা। সেদিকে তাকে মন খারাপ হয় রিওর। সন্ধ্যা কি বিরক্ত হয়ে বেরিয়ে গেল? দীর্ঘশ্বাস ফেলে বালিশে হেলান দিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে মরার মতো পড়ে রইল কিছুক্ষণ। আকস্মিক কর্ণঘরে প্রতিধ্বনি হলো, ওঠো, খেয়ে ওষুধ খাও। চোখ মেলে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে রিও। সন্ধ্যা খাবারের প্লেট হাতে দাঁড়িয়ে আছে। হুট করে রিও আবদার করে বসে, খাইয়ে দিবে? রিও নির্নিমেষ তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। জানে মেয়েটা রাজি হবে না, তাও আবদার করে ফেলেছে বোকার মতো। সন্ধ্যা ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। প্লেটটা নিয়ে রিওর পাশে বসতে বসতে গম্ভীর গলায় বলে ওঠে, নিজের হাত নেই নাকি? বউ থাকতে হাতের কি দরকার? বিরক্তির ভান করে হাত ধুয়ে এসে থালা হাতে তুলে নেয় সন্ধ্যা। এক লোকমা মুখে দিতে দিতে বলে ওঠে, শুনে রাখো, এটা কিন্তু কোনো রোমান্টিক কাজ না। মানবিক দায়িত্ব থেকে জাস্ট করছি। রিও গাল ফুলিয়ে চুবিতে চুবিতে তাকিয়ে থাকে। এরপর হঠাৎ হাসি চেপে রেখে বলে ওঠে, মানবিক দায়িত্ব এত মিষ্টি হয় নাকি? সন্ধ্যা চোখ রাঙিয়ে তাকায়। ধমকে বলে ওঠে, চুপ করো, বেশি কথা বললে খাওয়া বন্ধ। এখন দেখি কথা বলার স্বাধীনতাও নেই। আর কেউ কোনো কথা বলে না। চুপচাপ রিওকে খাইয়ে দিয়ে প্লেট রেখে আসে সন্ধ্যা। রিওকে বিছানা ঠিক করে দিতে যেয়ে হুট করে মাথায় আসলো তাকে আর রিওকে এক বিছানায় ঘুমাতে হবে। এতে যেন হুঁশ উড়ে যায় সন্ধ্যার। নিজের ঘুমানোর উপর একটুও ভরসা নেই। যদি ঘুমের ঘরে রিওকে আঘাত করে বসে, কিছুটা ঢোক গিলে সরে আসে। তৎক্ষণাৎ দেরি না করে শুয়ে পড়ে রিও। ঘুম চোখে লেগে আসছে, কিন্তু শুতে অসুবিধা হয় রিওর। যা সন্ধ্যার চোখ এড়ায় না। নিজের মাঝে সংকোচ বোধ হয়। তবুও দুটো বালিশ নামিয়ে এগিয়ে যায় রিওর নিকট। অস্বস্তি ভরা কণ্ঠে মিনমিন করে বলে ওঠে, দেখি পা উঁচু করো। বালিশ পায়ের নিচে দিলে ঘুমাতে সুবিধা হবে। সন্ধ্যার কথা রিও সামান্য পা উঁচু করলো। সন্ধ্যা সাবধানে বালিশটা পায়ের নিচে গুজে দেয়। সন্ধ্যা হাত সরিয়ে দিতেই রিও হালকা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। ব্যথার টানটা যেন একটু কমেছে। সন্ধ্যা আরও চোখে তাকিয়ে সেটা টের পায়, অথচ মুখে কিছু বলল না। নিজেও লাইট অফ করে শুয়ে পড়ে, রিওর থেকে দূরত্ব বজায় রেখে। কিছুক্ষণ নীরবতা কেটে যায়। জানালার ফাঁক গলে ঢুকছে চাঁদের মৃদু আলো। পুরো ঘর চাঁদের আলো আলোকিত। রিও হঠাৎ নিচু সুরে বলে উঠল, থ্যাংক ইউ। সন্ধ্যা চমকে যায়। হুট করে রিওর থেকে ধন্যবাদ আশা করেনি। বলে উঠল, বেশি কথা না বলে ঘুমাও, না হলে ঘর থেকে বের করে দিব। সন্ধ্যা তপ্ত নিঃশ্বাস ছাড়ে। অস্বস্তি হচ্ছে প্রচণ্ডভাবে। রিও কোনো প্রকার প্রত্যুত্তর করল না। চোখ বুজে ফেল তৎক্ষণাৎ। পরক্ষণে ঠাস করে চোখ মেলে যায়। সন্ধ্যার দিকে মাথা ফিরিয়ে ফিসফিস করে বলে ওঠে, এই সান্ডা। সন্ধ্যা এবার প্রচুর বিরক্ত হয়। অন্ধকারে দাঁত কিরমির করে ওঠে। রেগে গিয়ে বলল, আবার কি হয়েছে? তুমি ঘুমাবে নাকি তোমাকে বালিশ চাপা দিব? কোনটা? রাগো কেন সান্ডা? ভেবে দেখেছো এখন? কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ। এবার কানাডায় ফিরে গিয়ে একসাথে ইচ্ছা মতো ঘুরতে পারবো।
সন্ধ্যা ঠোঁটের ঠোঁট চেপে ভাবনায় পড়ে যায়। এমনটা তো ভেবেই দেখেনি। বিয়ে তো হয়ে গেল, কিন্তু তাদের ভবিষ্যৎ কী? একই সাথে সংসার করতে হবে। ভাবনাদের বিদায় দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। পাশে থাকা রিওর চোখে হাত রেখে চোখ বন্ধ করে দিয়ে বলে উঠল, আমরা আবার আগের মতোই থাকবো। এবার ঘুমাও। অন্ধকার পেছনে ফেলে ভোরের আলো ফুটে উঠেছে। জানালার পর্দা গলিয়ে মৃদু মৃদু রশ্মি ফাঁকফোকর গলিয়ে কক্ষে প্রবেশের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিছুটা নড়ে চড়ে উঠল রিও। আকস্মিক প্রচণ্ড ব্যথা চক্ষুদ্বয় মেলে যায়। প্রথমে ঠাহর করতে পারে না কোথায় আছে। পরক্ষণে চোখ পিটপিট করে নিজের অবস্থান বোঝার চেষ্টা চালালো। শোয়া থেকে উঠে বসতেই কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে। সাথে সাথে চক্ষুদ্বয় চড়ক গাছ হয়ে যায়। লুঙ্গিটা কখন যে গুটিয়ে হাঁটুর অনেকটা উপরে উঠে গেছে তার কোনো হদিস নেই। ওহ নো! তড়িঘড়ি করে নামতে গিয়ে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে। ঠিক তখনই নড়েচড়ে উঠে সন্ধ্যা। কোনো মতো লুঙ্গি সামনে দাঁড়ায় রিও। সন্ধ্যা পিটপিট করে তাকায়। নিমিষেই চমকে উঠে বসে রিওর অবস্থা দেখে। এক হাতে লুঙ্গি আঁকড়ে আরেক হাতে বিছানার খুঁটি ধরে আছে রিও। সন্ধ্যা চোখ বড় বড় করে বলে ওঠে, কি হয়েছে? রিও শুকনো গলা ঢোক গেলে অসহায় কণ্ঠে বলল, আই ক্যান এক্সপ্লেন সান্ডা, প্লিজ হেল্প মি। এটা খুলে যাচ্ছে। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সন্ধ্যা। মায়া হয় নিজের প্রতি। এই তার স্বামীর অবস্থা। সকাল সকালে এই দৃশ্য দেখতে হলো, তাও আবার বিয়ের পরের দিন সকালে। নিজের মাথাটা নিজে ফাটিয়ে ফেলতে পারলে হয়তো বাঁচত সে। হুট করে চক্ষুতে ছলছল করে ওঠে তার। মুহূর্তে ফুঁপিয়ে কেঁদে উঠল। সন্ধ্যার আকস্মিক কান্নায় রিও হতভম্ব। কোনো মতে এগিয়ে গিয়ে সন্ধ্যার পাশে দাঁড়ায়। সন্ধ্যার মাথাটা নিজের বুকের সাথে চেপে মৃদু সুরে প্রশ্ন করল, কি হয়েছে ওয়াইফি? কাঁদছো কেন? রিওর কথা চট করে বুক থেকে সরে এলো সন্ধ্যা। পরক্ষণেই রিওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। চোখ কটমট করে বলে উঠল, দূরে যা শয়তান, জীবনটাই বেদনার করে দিলি হারামজাদা। পরক্ষণে পুনরায় ফুঁপিয়ে ওঠে। রিওর টি শার্ট আঁকড়ে ধরে কাছে নিয়ে আসে। বুকে মাথা রাখতে রাখতে বলে উঠল, জামাইয়ের বুক থাকতে এমনি কাঁদবো কেন? জামাইয়ের বুকেই কাঁদবো। সন্ধ্যা কতটুকু বলে নাকের পানি রিওর টি শার্টে মুছে দেয়। নাক টেনে আফসোসের সুরে বলে ওঠে, বিয়ের পরের দিন সকালে মানুষ ফুল চা কত কি পায়, আর আমি কি পেলাম? লুঙ্গির সংকটগ্রস্ত জামাই। কি ফাটা কপাল আমার। রিও ফিক করে হেসে ফেলে। এক হাতে তখনও লুঙ্গির হাল ধরা, অন্য হাতে স্ত্রীকে আগলে নেয় সযত্নে। মেয়েটাকে আজকে একদম বাচ্চা বাচ্চা লাগছে। আরও কিছুটা শক্ত করে আঁকড়ে ধরে সন্ধ্যাকে নিজের সাথে হালকা মুচকি এসে বিড়বিড় করে বলে উঠল, ম্যারেজ ইজ ডেঞ্জারাস বাট ইন্টারেস্টিং।